হাজার হাজার জবের পরীক্ষা এসেছে। ৪৯ বায়ু অর্থ কি? ৪৯ বায়ু মানে হচ্ছে পাগলামি, মনে থাকবে। পাগলামি মানে কি? পাগল আমি পাগলামি, পাগল যোগ আমি, তাই না? পাগল আমি পাগলামি, তাই না? ৪৯ বায়ু মানে পাগলামি। তারপরে অনেকের মনে থাকতে চায় না, ভাইয়া এটা না অনেক পরীক্ষায় আসে কিন্তু মনে থাকতে চায় না। আপনি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারবেন। আসলে কি, অনেকে আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা একবার দুইবার না অনেকবার দেখা যাচ্ছে যে মানে সমস্যায় রাস্তাঘাটে মুরব্বীরা যারা আছে, ৪৯ বায়ু মানে হচ্ছে কোনো মানে যাদের মধ্যে কোনো হুঁশ জ্ঞান নেই, ফক ফক করে খালি হচ্ছে বাজে সাউন্ড করছে। ৪৯ বায়ু মানে পাগলামি করার ব্যাপারটা পাগলামির মতো মনে হয় না, তো এইভাবে মনে রাখতে পারেন যে ৪৯ বার বায়ু মানে ৪৯ বায়ু মানে পাগলামি। যাই হোক, আমরা অন্যটায় যাই, এক পড়ায় অনেকক্ষণ থাকা যাবে না। যেমন বাগধারা, এটা কোন ভাষার শব্দ? এটা সংস্কৃত ভাষার শব্দ। বাংলা ব্যাকরণের যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু সংস্কৃত ভাষার শব্দ, আমরা এর আগেও বলেছি। একই রকম ভাবে বাগধারাও সংস্কৃত ভাষার শব্দ। এই বাগধারাকে যদি আপনি বিশ্লেষণ করেন কি আসবে? বাগধারাকে বিশ্লেষণ করলে আসবে হচ্ছে বাক যোগ ধারা, বাগধারা। আর বাগধারা এটা সংস্কৃত ভাষার শব্দ যেহেতু, তাহলে বাগধারা এই যে সন্ধি বিচ্ছেদ করলাম, এই সন্ধিটাও কিন্তু সংস্কৃত ভাষারই সন্ধি হবে, তাই না? কারণ সন্ধির চ্যাপ্টারটা কিন্তু ক্লাস আমি করিয়েছি, এই গ্রুপের মধ্যে ক্লাসটা দেওয়া আছে, ক্লাসটা অবশ্যই করে নেবে, তাহলে ভালো বুঝতে পারবেন। বাগধারা কোন তত্ত্বে আলোচিত হয়? আমরা সাধারণত জানি বাগধারা বাক্য তত্ত্বে আলোচিত হয়, তবে বর্তমান যে বোর্ড বই সেটাতে লেখা আছে বাগধারাটা হচ্ছে অর্থতত্ত্বে আলোচিত হয়। বাগধারাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইডিয়ম। ওই যে আমরা বলেছি না ইডিয়ম ফেজ পড়বো আমরা, তো ইডিয়ম মানেই হচ্ছে বাগধারা। আর বাগধারা কোন তত্ত্বে আলোচিত হয় এখন যদি প্রশ্ন করা হয়, আপনি বলবেন বাগধারা হচ্ছে অর্থতত্ত্বে আলোচিত হয়। যদি অর্থতত্ত্ব দেয়া না থাকে তখন আমরা বলবো বাগধারা হচ্ছে বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাগধারায় কখনো তার ব্যবহারিক অর্থের সাথে আবিধানিক অর্থের মিল থাকে না। বাগধারায় কি আবিধানিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের মানে মিল নেই। তাহলে বাগধারাকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে ব্যাচার্থক, লক্ষার্থক আর ব্যঙ্গার্থক। ব্যাচার্থক কারা? যেসব শব্দ তাদের আবিধানিক অর্থের সাথে মানে অর্থে ব্যবহৃত হয়, যেমন কাঁচা আম, উদাহরণ দেখলে আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারবেন। কাঁচা আম, কাঁচা আম মানে হচ্ছে অপরিপক্ক আম, তাই না? কাঁচা মানে অপরিপক্ক, আমের অর্থ আমি আছে, তার মানে কি একদম যা অর্থ আবিধানিক ডিকশনারিতে যে আমরা অর্থগুলা পাই হুবহু বাগধারাও যা তার অর্থও তাই, সেটা হচ্ছে তার ব্যাচার্থক। দেখুন লক্ষার্থক কারা? মানে যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থ বোঝায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আবিধানিক অর্থ কিন্তু এবার বোঝাবে না, কিন্তু ব্যাচার্থকে হচ্ছে আবিধানিক অর্থটাই গুরুত্বপূর্ণ। আবিধানিক মানে কি? অভিধান মানে ডিকশনারি, অর্থাৎ বাগধারে কিন্তু আপনার ডিকশনারি খুঁজলে যেমন কাঁচা, এটা যদি ডিকশনারির মধ্যে খোঁজেন কাঁচা মানে কিন্তু অপরিপক্ক পাবেন, তাই না? তবে লক্ষার্থক মানে হচ্ছে অন্য অর্থ বোঝায়। যেমন অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র মানে মূলত হওয়ার কথা ছিল অর্ধেক চাঁদ, তাই না? কিন্তু এটা তাহলে তো এটা আবিধানিক অর্থ হয়ে গেল। আবারও বলছি, অর্ধচন্দ্র মানে তো অর্ধেক চাঁদ হবার কথা ছিল। যদি অর্ধেক চাঁদ অর্থ দিত তবে সেটা আবিধানিক অর্থ হতো, কিন্তু অর্ধচন্দ্র বলতে গলা ধাক্কা দেয়াকে বোঝাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই এটা হচ্ছে একটা লক্ষার্থক, অর্থাৎ অভিধানিক আবিধানিক অর্থ এটা গ্রহণ করে না, সেটা হচ্ছে লক্ষার্থক। আর ব্যঙ্গার্থক কারা? যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি ব্যাচার্থক লক্ষার্থক কোনোটাই প্রকাশ না করে অন্য একটা গভীর ব্যঞ্জনাপূর্ণ অর্থ প্রকাশ করে, এটা হচ্ছে ব্যঙ্গার্থক। ওই যে ব্যঙ্গ করে কথা বলে না, ওই টাইপের। রমেশ বাবুর ছেলে একটা অকাল কুষ্মাণ্ড মানে কি? রমেশ বাবুর ছেলে হচ্ছে অপদার্থ, তো অপদার্থের জায়গায় আমি ব্যঙ্গ করে বললাম অকাল কুষ্মাণ্ড। বাক্যের মধ্যে শ্রুতি মাধুর্য আনার জন্য আমরা বাগধারার ব্যবহার করে থাকি। এই বাগধারা একটা আমাদের বাংলা ভাষা একটা মহামূল্যবান একটা সম্পদ। উকর ধাকর বাগধারাটির অর্থ কি বলুন তো? এটা কিন্তু বিগত সালে জবে আসা প্রশ্ন। উকর ধাকর, উকর ধাকর মানে হচ্ছে এলোপাথারি। এলোপাথারি মানে কি? এলোমেলো নাচ, তাই না? জবের পরীক্ষায় লিখিত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে। উকর ধাকর দিয়ে বাক্য রচনা করুন। তাহলে এভাবে আমরা বাক্য রচনা করতে পারি যে উকর ধাকর নাচ দিয়ে আসর মাতানো সম্ভব নয় বা আসর মাতানো যাবে না। এবার দেখুন, কাজী ভক্ষণ নামে গোয়ালা বাগধারাটির প্রকৃত অর্থ কি? কাজী ভক্ষণ নামের গোয়ালা মানে হচ্ছে হতভাগ্য।
ওই যে মন্দ ভাগ্য যেটাকে বলে। অষ্টকপাল মানে কি, যদি জবের পরীক্ষায় আসে অষ্টকপাল বলতে কি বোঝায়? অষ্টকপাল, অষ্টকপাল মানেও কিন্তু হতভাগ্য। ক্লাসে যা পড়াবো ক্লাসের মধ্যে পড়া হয়ে যাওয়া চাই। অষ্টকপাল মানেও হতভাগ্য, আবার কাজী ভক্ষণ নামে গোয়ালা মানেও কিন্তু হতভাগ্য। মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। আচ্ছা, কলমি কলমি কাপ্তেন মানে কি বলুন তো? কলমি কাপ্তেন বা কলমি কাপ্তেন বাগধারাটির প্রকৃত অর্থ কি? কলমি কাপ্তেন বাগধারার অর্থ হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী। এরকম মানুষ দেখেছেন কি আপনি? দরিদ্র কিন্তু বিলাসী মানুষ, এরকম মানুষকে দেখেছেন? ওই যে একটা কথা আছে না, এ ভাত পায় না চা খায়, ওই টাইপের মানুষ আর কি। কানি খাওয়া বলতে কি বোঝায়? তিরস্কার করা, স্বতন্ত্র, পক্ষপাতিত্ব করা, নাকি বশ করা? কি হবে? কানি খাওয়া মানে হচ্ছে পক্ষপাতিত্ব করা, মানে অন্যের পক্ষপাতিত্ব করা। তবে যে ছেলে ও ভাইপোর মধ্যে জমি বন্টনের প্রশ্নে পিতা সাধারণত ছেলের দিকেই কানি খায়, মানে ছেলের দিকেই পক্ষপাতিত্ব করবে, এটাই নিয়ম। পিতা তো ছেলেকেই সাপোর্ট করবে, তাই না? পক্ষপাতিত্ব করা মানে ইংরেজিতে বলে এটাকে সাপোর্ট করা। কুলোপনা চক্কর বলতে কি বোঝাচ্ছে? কুলোপনা চক্কর এটা আমি পড়িয়েছি এর আগে, অবশ্য আপনার ক্লাসে পাননি। তারপর আপনার আনসার করার চেষ্টা করুন তো। আপনারা সঠিক আনসার করেছেন, যারা যারা সারহীন আড়ম্বর বলেছেন সঠিক আনসার করেছেন। কুলোপনা চক্কর মানে হচ্ছে সারহীন আড়ম্বর। আপনাদেরকে যেগুলো রিটেনে আসতে পারে যে কুলোপনা চক্কর দিয়ে একটা বাক্য রচনা করুন। আজকাল শহরের অনেকেই কুলোপনা চক্করের দলে পড়েছে। ঠিক আছে, কুলোপনা চক্করের দলে পড়েছে। মক্ষ করা বাগধারার অর্থ কি? মক্ষ করা, মক্ষ করা মানে হচ্ছে অভ্যাস করা। হ্যাঁ, কোনো জিনিসকে অভ্যাস করাকে মক্ষ করা বোঝায়, অভ্যাস করাকে মক্ষ করা বোঝায়। ধরুন আপনি বাক্য রচনা করতে পারি, দীর্ঘ 1 মাস যাবৎ সে কায়দাটা মক্ষ করেছে, মানে ওই নিয়মটা সে মক্ষ করেছে। কেবলা হাকিম বাগধারার অর্থ কি বলুন তো? কেবলা হাকিম, আমি জানি আপনারা পারবেন। শুনুন, হাকিম শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞ। হাকিম শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞ বা জ্ঞানী। তাহলে কেবলা মানে কি? কেবলা মানে হচ্ছে কেবলাকান্ত, কেবলাকান্ত বলি না, কেবলা মানে হচ্ছে যে মানে গাধা টাইপের। তো কেবলা হাকিম মানে কি? যে বিজ্ঞ নয়, অনভিজ্ঞ যিনি, তাকে বলে কেবলা হাকিম। আচ্ছা, এসপার ওসপার বাগধারার অর্থ কি? এসপার ওসপার বাগধারার অর্থ কি? এসপার ওসপার মানে কি? মীমাংসা। আচ্ছা বলুন তো, ভ্রমর শব্দের সমার্থক শব্দ কি? ভ্রমর, ভ্রমর শব্দের সমার্থক শব্দ হচ্ছে শটপদ। শট মানে 6, আর পদ মানে হচ্ছে পা, যার 6টা পা আছে, আর 6টা পা আছে ভ্রমরের। এবং দিরেফ মানেও কিন্তু ভ্রমর, এই দিরেফ মানেও কিন্তু ভ্রমর, জেনে রাখবেন। কিন্তু এখন কি একটু ভিতর থেকে প্রশ্ন করা হচ্ছে তো, যে কারণে হচ্ছে আপনাকে এগুলো জানতে হবে। এই ভ্রমর শব্দের সমার্থক শব্দটা একটু দেখেন। ভ্রমর মানে মৌমাছি, ভ্রমর মানে মধু, মধুকর, ওই যে মধুকর ভরে তুমি পরল ঢলিয়া, অলি, অলিরও কথা শুনে বকুল হাসে একটা গান আছে, ভৃঙ্গ, শটপদ, দিরেফ, এগুলো মানে কিন্তু ভ্রমর। ঠিক আছে। আচ্ছা দেখুন, আদা নিয়ে কিন্তু জবের পরীক্ষায় বেশ কয়েকটা বাগধারা এসেছে। যেমন আদা জল খেয়ে লাগা মানে কি? আদার ব্যাপারী মানে কি? দেখুন, আদা জল খেয়ে লাগা মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা করা। আদাও খেলাম, জলও খেলাম। এই আদা এবং জল খেয়ে লাগা মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা করা। এটা আপনাদের কমন, এটা আমি জানি, এটা নিয়ে আলোচনা করব না। কিন্তু আদার ব্যাপারী, আদার ব্যাপারী মানে সাধারণ লোক, এজন্যই তো বলা হয় আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নাও। জাহাজে তো অনেক মূল্যবান জিনিস থাকে, কিন্তু আদার ব্যাপারী মানে 1 কেজি আদার দাম আর কয় টাকা? ঠিক আছে, মানে আদার ব্যাপারী বলতে সাধারণ লোককে বোঝানো হয়। আদায় কাঁচকলা মানে কি? আদায় কাঁচকলা মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। এটা জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে। আর তিক্ত সম্পর্ক, আদায় কাঁচকলা মানে শত্রু ভাবাপন্ন। দেখুন এখানে এক্সপ্লেইন দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। তবে আদা বলতে, আদা সেই জিনিস যেটা খেলে এটা কিন্তু ঔষধের কাজ করে। আদা খেলে কিন্তু হজম প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে হয়। কিন্তু কাঁচকলা খেলে কিন্তু হজম প্রক্রিয়াটা সুন্দর হয় না, বরং আদা খেলে পরে কিন্তু অন্য কাজ করে। মানে আদা খেলে পরে হচ্ছে অনেকের কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অথচ মানে কাঁচকলা খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, আর আদা খেলে কি হয়? কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে দুইটা কি একে অপরের সাথে মানে দ্বন্দ্বযুক্ত না, মানে শত্রু ভাবাপন্ন, কিন্তু এটাই বোঝাচ্ছে। মানে একটার সাথে আরেকটার সম্পর্ক পুরা ঠিক উল্টোটা। আদার যে কাজ, কাঁচকলার ঠিক উল্টো কাজ। এই কারণে আদায় কাঁচকলা বলতে বোঝায় শত্রু ভাবাপন্ন। আচ্ছা, জবের পরীক্ষায় এসেছে অশ্বমেধ যজ্ঞ, এর অর্থ কি? অশ্বমেধ যজ্ঞ মানে হচ্ছে বিপুল আয়োজন। মনে রাখবেন, অশ্বমেধ যজ্ঞ মানে হচ্ছে বিপুল আয়োজন। কেন বিপুল আয়োজন? অশ্ব মানে কি বলুন তো? অশ্ব মানে হচ্ছে ঘোড়া। আর মেদ মানে কি? মেদ মানে হচ্ছে চর্বি। আচ্ছা, অশ্বমেধ যজ্ঞ হলো ভারতীয় আর্যদের
পালিত বৈদিক ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় যজ্ঞ। যজ্ঞ অনুষ্ঠান বোঝেন না যারা হিন্দু মানে যারা আছেন তারা কিন্তু মানে যজ্ঞ করতে হয় কিন্তু তাদেরকে, ঠিক আছে। অশ্ব বলি দেওয়া মানে কি, মানে ঘোড়াকে বলি দাও, ঘোড়াকে বলি দিয়ে এই যজ্ঞটা করা হতো। বড় বড় রাজারাই কিন্তু এই যজ্ঞ করতে পারতেন বা করতেন। আর বড় বড় রাজারা যেহেতু যজ্ঞ করতেন, তাহলে কি ছোটখাটো যজ্ঞ না, ওটা বিশাল আয়োজন করা হতো, অনেক মানুষ থাকতো সেই ওই প্রোগ্রামে বা অনুষ্ঠানে। এজন্য অশ্বমেধ যজ্ঞ মানে বিপুল আয়োজন, মনে রাখবেন। ওহি নকুল সম্পর্ক মানে কি, দেখুন ওহি মানে কি, ওহি মানে হচ্ছে সাপ, ওহি মানে সাপ। আর নকুল মানে কি, নকুল মানে হচ্ছে বেজি। আচ্ছা আপনারা সবাই জানেন সাপ এবং বেজির মধ্যে সম্পর্ক কি। সাপ কিন্তু বেজিকে দেখতে পারে না, বেজিও সাপকে দেখলে রেগে যায়। এই জন্য বেজি আর সাপ কিন্তু একে অপরের সবসময় ঝগড়া করে, মারামারি করে। তবে সর্বক্ষেত্রে কিন্তু বেজি জিতে যায়, তাই না? আমরা নাগিনের যে মুভিগুলো আগে দেখতাম তখন দেখতাম। তো অহিনকুল সম্পর্ক মানে হচ্ছে ভীষণ শত্রুতাই সম্পর্ক, ঠিক আছে। এই যে ক্লাসে উপস্থিতির সংখ্যা বাড়ছে, আমার ক্লাস নেওয়াটা আরো ভালো হবে। অমাবস্যার চাঁদ মানে কি, অনেকে বলে আমাবস্যা, আমাবস্যা না অমাবস্যা, ঠিক আছে। অমাবস্যার চাঁদ মানে হচ্ছে দুর্লভ বস্তু। মানে অমাবস্যার সময় কিন্তু কখনো, অমাবস্যার সময় কি চাঁদ ওঠে? চাঁদ ওঠে না। আচ্ছা কৃষ্ণ মানে কি, কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি, কৃষ্ণ মানে কিন্তু কালো, ঠিক আছে। কৃষ্ণকায় মানে কি, কালো। অমাবস্যা হলো কৃষ্ণপক্ষের শেষ তিথি, যখন চাঁদকে একেবারেই দেখা যায় না, তখন ঘুটঘুটে অন্ধকার। তাই অমাবস্যার চাঁদ মানে হচ্ছে দুর্লভ বস্তু, যাকে কখনোই দেখা, অমাবস্যায় কখনো চাঁদ দেখা যায় না। এজন্য এর অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। কিরে অমাবস্যার চাঁদ হয়ে গেলি না কিরে, তোকে দেখাই যায় না, এরকম আমরা বলি না। তো অমাবস্যার চাঁদ মানে হচ্ছে দুর্লভ বস্তু, এটা আমরা জানি, যেগুলো জানি সেটা খুব দ্রুত আনসার করে চলে যাব। অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা। দেখুন আপনি যখন কাউকে গলা ধাক্কা দেন, তখন গলা ধাক্কা দেওয়ার সময় কিন্তু ওই অর্ধচন্দ্রের মতো হাত হয়ে যায়, তাই না? এই কারণে অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা। এক্সপ্লেন যদি দেখতে চান এটা দেখে নিতে পারেন। আচ্ছা এখন আমরা একই সঙ্গে 5টা বাগধারা শিখব। অসূর্যম পশ্যা মানে কি, অসূর্যম পশ্যা মানে গৃহে অভ্যন্তরীণ। ভাইয়া মনে থাকতে চায় না, মনে থাকবে না কেন? অসূর্য মানে কি, সূর্য দেখে না। অসূর্যম পশ্যা মানে সূর্য যাকে স্পর্শ করতে পারে না। আচ্ছা গৃহে, ঘরের মধ্যে যারা থাকে, তার গায়ে কি সূর্যের, তার গায়ে কি সূর্যের আলো পড়ে? তার গায়ে তো সূর্যের আলো পড়ে না। এক কথা যারা পর্দাশীল, যারা পর্দাশীল তাদের গায়ে তো সূর্যের আলো সাধারণত পড়বে না। এই কারণে অসূর্যম পর্ষা মানে হচ্ছে গৃহে অভ্যন্তরীণ। আচ্ছা অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি মানে কি, একমাত্র অবলম্বন। নড়ি মানে কি জানেন? নড়ি মানে হচ্ছে লাঠি, যষ্টি মানে হচ্ছে লাঠি। অন্ধ যখন লাঠি ব্যবহার করে তখন ওই লাঠি দিয়ে ভর করে করে কিন্তু সামনের দিকে আগায়, না হলে সে পুকুরের মধ্যে পড়ে যাবে, তাই না? বা হচ্ছে অ্যাক্সিডেন্ট করবে। এজন্য এই অন্ধের জন্য নড়িটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অপরিহার্য। এজন্য অন্ধের যষ্টি মানে হচ্ছে অপরিহার্য, বা অন্ধের নড়ি মানে অপরিহার্য। আপনি নিজেই চিন্তা করুন, আপনার তো চোখ আছে, যদি কখনো চোখ হারান বা চোখ বন্ধ করে থাকেন, তখন দেখবেন, তখন আপনারা দেখবেন যে আপনার কিন্তু কিছুই দেখতে মানে একটা নড়ি যখন আপনার হাতে দেওয়া হবে, একটা লাঠি যখন হাতে দেওয়া হবে, ওই লাঠিটাই আপনার কাজে দেবে। বা কারেন্ট চলে গেলে আপনি দেখবেন একটু অনুভব করতে পারেন, হাত এরকম ভাবে খোঁজেন না, হাত দিয়ে এই মোবাইলটা কই রাখলাম এরকম ভাবে হাত দিয়ে কিন্তু খোঁজার চেষ্টা করেন। আচ্ছা এই জন্য অন্ধের নড়ি মানে হচ্ছে অপরিহার্য বা হচ্ছে একমাত্র অবলম্বন। অগাধ জলের মাছ মানে কি, অত্যন্ত কৌশলী। দেখুন অগাধ মানে হচ্ছে গহীন, গহীন জলের মাছ। পরীক্ষায় কিন্তু অগাধ নাও আসতে পারে, পরীক্ষায় আসতে পারে গহীন জলের মাছ। বাগধারার অর্থ কি? গহীন জলের মাছ বাগধারার অর্থ হচ্ছে অত্যন্ত কৌশলী। কারণ যারা চালাক মাছ তারা জানে উপর দিয়ে যদি আমরা সাঁতার কাটি তাহলে জেলেরা আমাকে ধরে ফেলবে। এজন্য তারা গহীন জল দিয়ে চলাফেরা করে, যাতে জেলেরা তাদেরকে কখন ধরতে না পারে। এই জন্য অগাধ জলের মাছ মানে হচ্ছে অত্যন্ত কৌশলী। বলতে পারি যে আহ, যে হাবিবা আপু অগাধ জলের মাছ মানে কি, হাবিবা আপু হচ্ছে অত্যন্ত কৌশলী, অনেক কৌশল করে পড়ালেখা করেন। আর সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ তাআলা আমাদের এখানে যারা ক্লাস করছি ইনশাআল্লাহ আজকের বাগধারা থেকে যেন জবের পরীক্ষায় কমন ফেলিয়ে দেন, বলেন আমিন। এবং আমরা সাথে সাথে অনেক বাগধারাই পড়বো। আচ্ছা অকুল পাথার মানে কি? অকুল পাথার মানে হচ্ছে মানে কোনো কুল কিনারা পাচ্ছি না, ভীষণ বিপদে পড়ছি। হ্যাঁ, কুল নাই কিনার নাই, নাই রে দরিয়ার পানি,
একটা গান আছে এরকম যে অকুল পাথার মানে হচ্ছে ভীষণ বিপদ, ঠিক আছে। আমি অকুল পাথারে পড়েছি মানে গহীন বিপদে পড়েছি। ক্লাসের মধ্যেই পড়া হয়ে যাওয়া চাই যেন, কারণ ক্লাসের পরে আবার বাগধারা পড়বেন এমনটি যেন না হয়। তবে যে বাগধারাগুলো পড়ানো হয়নি সেগুলো আমরা ক্লাসের বাইরে পড়বো। অকট বিকট মানে কি? অকট বিকট মানে হচ্ছে ছটফটানি। অকট বিকট মানে হচ্ছে ছটফটানি। অকট বিকট মানে হচ্ছে ছটফটানি। আচ্ছা, অকাল বোধন মানে কি বলুন তো? অকাল বোধন মানে অকালে আবির্ভাব হয়েছে বা অসময়ে আবির্ভাব হয়েছে। শারদীয় দুর্গা পূজার সময় কিন্তু এই ঘটনাটা ঘটে। কিভাবে? কারণ যারা মানে হিন্দু শাস্ত্র অনুযায়ী, হিন্দু হিন্দু শাস্ত্র অনুযায়ী সাধারণত শরৎকালে দেবতারা ঘুমন্ত অবস্থায় থাকে, কিন্তু শরৎকালে কিন্তু এই দেবী দুর্গাকে কিন্তু পূজা করা হয়। এ কারণে বলা হয় যে দুর্গা হচ্ছে অসময়ে আবির্ভাব ঘটেছে দুর্গার, এজন্য অকাল বোধন মানে অসময়ের আবির্ভাব, ঠিক আছে। ওই ওই, আপনার এই সময়টাতে ওই দুর্গার পূজা করা হয়, কিন্তু এটা কিন্তু যথাযথ সময় নয়। এই যে অসময়ে দেবীর যে দুর্গার আরাধনা করা হয়, এই কারণে একে বলা হয় অকাল বোধন। অকাল বোধন মানে কি? অসময়ে আবির্ভাব, ভুলে গেলে কিন্তু চলবে না। আচ্ছা, অগত্যে মধুসূদন মানে কি? আমরা মধুসূদন দত্তের অনেক কবিতা পড়েছি। এই মধুসূদন দত্ত এমন কাজ করে গিয়েছে, মানে এত কঠিন কঠিন কবিতা, তার কবিতাগুলো মনেই রাখা যায় না, তাই না? আমি কিন্তু তারপরেও একবার আমাদের স্যার ক্লাসের মধ্যে, আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমার স্যার বলছেন যে সবাইকে পড়া ধরতেছেন যে রসাল এবং স্বর্ণলতিকা কবিতাটা মুখস্থ বলো। কেউ মুখস্থ দিতে পারতেছে না, আমিও পারিনি, আমি পড়েও যাইনি, পারিও নাই। পরে বেতের বাড়ি দিল। বেতের বাড়ি খেয়ে আমার খুব খারাপ লাগলো যে আমি ফার্স্ট বয়, আমিও বেতের বাড়ি খেলাম। পরে হচ্ছে বাসায় গিয়ে এই মাইকেল মধুসূদন দত্তের রসাল স্বর্ণলতিকা, এত কঠিন একটা কবিতা, একদম এমন ভাবে একদিনের মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে এমন ভাবে মুখস্থ করে ফেললাম যে স্যার এবার পড়া ধরুক। তার পরের দিন সত্যি সত্যি স্যার আমাকে পড়া ধরেছে। আমি আবৃত্তি না করে স্যারের পড়া এভাবে বলতেছি, স্যার মুখস্থ করেছি আজকে, বলো। তখন বলতেছি আহ রসাল ও স্বর্ণলতিকা, কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, আর কবিতাটা এইভাবে বলেছি। রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারী, শুনো মোর কথা ধ্বনি নিন্দ বিধাতারি নিদারুণ তিনি অতি নাহি দয়া তব পতিতে, এই ক্ষুদ্র কায়া করেছি যে তোমারে মলয় বহিলে হাই নত শিরা, তুমি তাই মধুকর ভরে তুমি পরল ঢলিয়া হিমাদ্রি সদৃশ আমি বনু বৃক্ষ কুলস্বামী মেঘল কোটেশির আকাশ ভেদিয়া দূরে রাখি গাভি ধরে রাখাল আমার তরে বিরাম লবে অনুক্ষণ শূন্য ধরি রাজকাজ দরিদ্র পালন আমার প্রসাদ ভুঞ্জে পথগামী জন কে হওয়ানি রদ খাই কে পরে নিদা যায় রাচনে মধুমাখা ফলমর বিখ্যাত ভুবন, তুমি কি জানো ললনে দেখো মোর দালসে কত বুকে বাঁধে হাসি বাসায় ধন্য মোর জন্ম সংসারে, কিন্তু অত দুঃখ দেখে নিত আমি দুঃখে নিত বিধাতা তুমি, মানে এইভাবে পুরোটা মুখস্থ, একদম ঠোঁট এখনো বলতে পারবো মুখস্থ পুরোটা। এইভাবে আমি মাইকেল মধুসূদন দত্তের কবিতা রাগ করে মুখস্থ করেছিলাম। সেই মধুসূদনের কথা বলা হচ্ছে। অগত্যে মধুসূদন মানে কি? অনন্যপায় হয়ে, মানে কি? অন্য কোনো উপায় না পেয়ে, অনন্যপায় হয়ে, ঠিক আছে। মানে ব্যাপারটা দেখুন, অগত্যা মানে হচ্ছে, অগত্যা মানে হচ্ছে অন্য গতি নাই। অগত্যা মানে কি? অগত্যা মানে অন্য গতি নাই বা বাধ্য হইয়া। ধর্মান্তর, আমরা কিন্তু জানি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ধর্মান্তরিত হয়েছিল, তাই না? হিন্দু ধর্ম থেকে মানে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন, ধর্মান্তরিত হয়েছিলেন। সেই ধর্মান্তরের কারণে মাইকেল মধুসূদন দত্ত তার আত্মীয় স্বজনদের নিকট থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তার পিতাও একসময় কিন্তু অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, তখন টাকা পাবে কই? তাই অগত্যা মধুসূদন এই ভাগ্যান্বেষের জন্য, মানে ভাগ্য অন্বেষণের জন্য 1848 সালে মাদ্রাজে গমন করেছিলেন। আর মধুসূদন বাধ্য হয়ে অন্য কোনো উপায় না থাকার কারণে মাদ্রাজ গমন করেছিলেন, এজন্য অগত্যা মধুসূদন মানে হচ্ছে অনন্যপায়, মানে অন্য কোনো উপায় না পেয়ে অনন্যপায় হয়ে, ঠিক আছে, মনে রাখবেন। তাহলে অগত্যা মধুসূদন মানে হচ্ছে অনন্যপায় হয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ঋতু বর্মন আপু, নাইস, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, অগস্ত যাত্রা মানে কি? অগস্ত যাত্রা মানে বোঝাচ্ছে মৃত্যু। আপনি এক্সপ্লেইনটা পড়ে নেবেন, হ্যাঁ, আমরা আসলে অনেক বাগধারা পড়বো তো এত এক্সপ্লেইন পড়তে পারবো না, যারা বুঝতে, যাদের মনে থাকে না তাদের জন্য এই এক্সপ্লেইনটা, যে অগত্যা যাত্রা মানে হচ্ছে মৃত্যুর দিকে আগানো বা চিরদিনের জন্য প্রস্থান করা বা মৃত্যুবরণ করা। আর অগত্যা বলতে একজন ঋষি ছিল, সেই ঋষির কথা বলা হচ্ছে। এই ঋষি একবার মানে অনেক দূরে চলে গেলেন। হ্যাঁ, মানে একটা কাহিনী আছে এখানে, আপনি কাহিনীটা পড়ে নেবেন। তিনি ছিলেন হচ্ছে বৃদ্ধ পর্বতের গুরু। একবার বৃদ্ধ পর্বতের ইচ্ছা হলো যে সূর্য প্রতিদিন তাকে প্রদক্ষিণ করবে, কিন্তু সূর্য তা না করার কারণে বৃদ্ধ পর্বত ভীষণ রেগে গিয়ে নিজের শরীর এমন ভাবে ফোলাতে ফাঁপাতে শুরু করলো যে সূর্যের পথই বন্ধ হয়ে গেল। এর একটা সুরাহা করার জন্য অগস্ত্য মুনি দক্ষিণে বিন্ধ্য পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর অগস্ত্য মুনি
সেই যে যাত্রা করলেন আর ফিরে গেলেন, ফিরে আসলেন না, এই অগস্ত্য মুনির সেই না ফেরার দেশেই তিনি রয়ে গেলেন। এই জন্য অগস্ত্যা যাত্রা মানে হচ্ছে চিরদিনের জন্য প্রস্থান করা বা হচ্ছে মৃত্যুবরণ করা। ঠিক আছে, আপনাকে যদি প্রশ্ন করা হয় অক্ষরে, আমি শুধু বাগধারা লিখবো, অর্থটা আপনারা লিখবেন। অক্ষরে অক্ষরে বলতে কি বোঝায়? অক্ষরে অক্ষরে মানে হচ্ছে সম্পূর্ণভাবে, বলে না সম্পূর্ণভাবে আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো, মানে কি আমি আপনার কথা সম্পূর্ণভাবে পালন করবেন। অক্ষরে অক্ষরে মানে হচ্ছে সম্পূর্ণভাবে, তবে অক্ষর হবে না, অক্ষর হবে, আমার উচ্চারণে ভুল আছে, অক্ষর হবে। ঠিক আছে, অন্ন জল ওঠা মানে কি বলুন তো? অন্ন জল ওঠা মানে হচ্ছে আয়ু শেষ হয়ে যাওয়া, আয়ু শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, অন্ন জল ওঠা মানে হচ্ছে আয়ু শেষ হয়ে যাওয়া। অন্তর টিপুনি মানে কি? হাই রে, অনেকেই বলবেন হাই হাই ভাই আমি এটা পারি, এটা আমি পারি কিন্তু ভুলে গেছি, এই কি যেন পড়ছিলাম। অন্তর টিপুনি মানে কি ভাইয়া, একটু মনে করার সুযোগ দেন। আসলে আপনারা জানেন অন্তর টিপুনি মানে হচ্ছে গোপন ব্যথা। অন্তর টিপুনি বাগধারার অর্থ হচ্ছে গোপন ব্যথা। ঠিক আছে, ব্যথা বানানে কিন্তু জ ফলা হবে, আকার হবে না। অন্তর টিপুনি মানে হচ্ছে গোপন ব্যথা বা হচ্ছে গোপন ইশারাও আসতে, জবের পরীক্ষা কিন্তু অপশনে গোপন ব্যথা নাও থাকতে পারে, আসতে পারে গোপন ইশারা। ঠিক আছে, যেটা আসবে ওটাই আনসার। ব্যথা বা ইশারা কিন্তু একই অর্থ দিচ্ছে, মনে থাকবে। আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বাগধারা, অক্কা পাওয়া মানে মারা যাওয়া, কিন্তু আমি লিখবো না কারণ এটা আপনারা জানেন, জবের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি একবার বলে দিলাম। এবার বলুন তো আট কপালে মানে কি? 16 কপাল নাই তার, 8 কপাল। এখন মনে থাকে না অনেকের, 8 কপালে মানে হচ্ছে হতভাগ্য, এটা আমরা জানি, একটু আগেও পড়েছি তাই না? 8 কপালে মানে হতভাগ্য। যার 16 কপাল তার তো পুরাই ভাগ্যবান সে, কিন্তু যার অর্ধেক কপাল যার, তার তো হতভাগ্য আসলে ব্যাপারটা। এই জন্য 8 কপাল মানে হতভাগ্য, মনে রাখবেন। কিন্তু যদি আসে 8 প্রহর মানে কি? 8 প্রহর মানে কি? 8 প্রহর মানে হচ্ছে সারা, মানে সারা দিন রাতকে বোঝায় 8টা প্রহর। হ্যাঁ, সারা দিন সারা রাত মিলে সারা দিন রাত একত্রে বলা হয় 8 প্রহর। কারণ প্রহর মানে হচ্ছে ধরুন সকাল একটা প্রহর, দুপুর একটা প্রহর, বিকেল, সন্ধ্যা। ঠিক আছে, আচ্ছা, ঋতু আপু হাসছেন কেন? আচ্ছা, 8 কপালে মানে হচ্ছে হতভাগ্য, আর 8 প্রহর মানে সারা দিন রাত। মন্দ ভাগ্যটা তো পড়েছি, মন্দ ভাগ্য বা হতভাগ্য 8 কপালে। তারপরে হচ্ছে আপনার আউলিয়া চাঁদ মানে কি বলুন তো? আউলিয়া চাঁদ, বলবে ভাইয়া এটাও না পড়েছি কিন্তু এই মুহূর্তে মনে নেই। দেখুন আউলিয়া চাঁদ, আউলিয়া চাঁদ, আউলিয়া চাঁদ মানে কি? আউলিয়া চাঁদ মানে হচ্ছে যে অল্পেই আকুল হয়ে যায়, যে অল্পতেই, যে অল্পতেই আকুল হয়ে যায়, আকুল হয়ে যায়। এটা সাধারণত মেয়েরা সাধারণত বেশি ইয়া হয়, মানে অল্পতেই আকুল হয়ে যায়, তাই না? ঋতু বর্মন আপু বলছেন 3 ঘন্টার এক প্রহর, এক প্রহর যদি 3 ঘন্টায় হয় তাহলে 24 ঘন্টায় কয় প্রহর হয়? 3 8 24। ওই আমি একটা শর্টকাটে বুঝাইছি, সকাল দুপুর বিকাল রাত, ওই সব কয়টা মিলে কিন্তু 8টা প্রহর, ওই মানে সারা দিন রাতে বোঝা, আমি একদম শর্টকাটে বলেছি। 3 প্রহর মানে মানে 3 ঘন্টায় হচ্ছে এক প্রহর হয়, মানে 24 ঘন্টায় তাহলে 8 প্রহর হয়, ওই একই কথা হলো। আচ্ছা, আগুনে ঘি ঢালা মানে কি বলুন তো? আগুনে ঘি ঢালা মানে হচ্ছে রাগ বাড়ানো। আগুনে ঘি ঢালা মানে হচ্ছে রাগ বাড়ানো। আগুনে ঘি ঢালা মানে হচ্ছে রাগ বাড়ানো। ঠিক আছে, মনে থাকে যেন, এটা আপনারা জানেন অবশ্য। আগুনে ঘি ঢালা মানে হচ্ছে রাগ বাড়ানো। জবের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন একটা আলোচনা করব, সেটা হচ্ছে গা যে গাছ পাথর মানে কি? প্রাইমারিতে না হলেও 10 বার এসেছে। গাছ পাথর বাগধারার অর্থ কি? গাছ পাথর আমি জানি সবাই পারবেন, গাছ পাথরের কোনো অপশনই দেওয়া লাগবে না তাই না? গাছ পাথর মানে হচ্ছে কি? হিসাব নিকাশ বোঝায়, হিসাব নিকাশ। গাছ পাথর মানে হিসাব নিকাশ, গাছ পাথর মানে হিসাব নিকাশ। এত আদিক্ষেতা করো না তো, বলুন তো আদিক্ষেতা মানে কি? আদিক্ষেতা করো না তো। আদিক্ষেতা করো না তো, আদিক্ষেতা মানে কি? এত ন্যাকামো করো কেন, এরকম বলে না? ন্যাকামো করো না তো, আর ন্যাকামি করো না তো, একই কথা। আদিক্ষেতা মানে হচ্ছে ন্যাকামি, আদিক্ষেতা বাগধারার অর্থ হচ্ছে ন্যাকামি। আচ্ছা, আপনাকে এখন একটা বলুন তো, আকু পাকু করা মানে কি? একটু আগেই পড়েছি আমরা, কিন্তু জয় পরীক্ষা কমন পেয়েছিলাম। আকু পাকু করা মানে কি? ছটফট করা, ছটফট করা, আকু পাকু করা। আচ্ছা, এবার এমন একটা বাগধারা বলবো যেটা আপনার কমন
কিন্তু আপনি বলতে পারবেন কিনা জানি না। কিন্তু আগা পাঁচতলা মানে কি? আগা পাঁচতলা, আগা পাঁচতলা একটা বাগধারা। আগা পাঁচতলা মানে কি? আগা গোড়া উভয়টাই বোঝায়। ঠিক আছে? মানে আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ সবকিছুকেই বোঝায়। মানে জবের পরীক্ষায় কিন্তু এই আগা পাঁচতলার অপশন কিন্তু এরকম আসতে পারে। আগাগোড়া, নাকি হচ্ছে আদি হতে অন্ত, নাকি হচ্ছে শুরু হতে শেষ, নাকি আদ্যন্ত। সব একই অর্থ কিন্তু। শুরু হতে শেষ, শুরু হতে শেষ মানে পর্যন্ত সবকিছুকে আগা পাঁচতলা মানে আগা থেকে গোড়া পর্যন্ত। আগা গোড়া বোঝায়। আগা পাঁচতলা মানে আগা গোড়া। মনে থাকবে, যে কোনো একটা অপশন আসতে পারে কিন্তু, বা অন্য অপশন আসতে পারে। অর্থটা বুঝতে পারলে আপনি আনসার করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আলালের ঘরের দুলাল মানে কি? অতি আদুরের নষ্ট ছেলে আলালের ঘরের দোলাল। আলালের ঘরের দোলাল। আচ্ছা, আমি কালো কলম নিই আমরা একটু, হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো এই কালে এখন কালো কলমে শিখি, কালো কালিতে শিখি আমরা। আলালের ঘরের দোলাল মানে কি? অতি আদুরের নষ্ট ছেলে হচ্ছে আলালের ঘরের দোলাল। বলুন তো, আশারান্ত বেলা মানে কি? আশারান্ত বেলা, আশা রান্ত বেলা। আশারান্ত বেলা শব্দের অর্থ কি? দীর্ঘস্থায়ী সময়কে বোঝায়। আশারান্ত বেলা মানে হচ্ছে দীর্ঘস্থায়ী সময়। দেখবেন, যখন আকাশে মেঘে ঢাকা থাকে তখন বোঝা যায় না আসলে এটা সকাল নাকি দুপুর, নাকি বিকেলকেও সকাল মনে হয়, সকালকেও মানে বিকেল মনে হয়। মানে দীর্ঘস্থায়ী একটা সময়কে বোঝায়। যেন আশারান্ত বেলা মানে হচ্ছে দীর্ঘস্থায়ী সময়কে বোঝায়। এভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে? আদারের হাড়ি মানে কি বলুন তো? আদারের হাড়ি জবের পরীক্ষায় প্রচুর এসেছে। আদারের হাড়ি মানে আদারের হাড়ি। আদারের হাঁড়ি বাগধারার অর্থ কি? দেখুন, আদারের হাঁড়ি মানে হচ্ছে সামান্য ব্যক্তি, সামান্য লোক, সাধারণ লোককে বোঝায়। মানে সমাজে যে সমাদৃত নয়, অনাদৃত ব্যক্তি। বা আদারের হাঁড়ি মানে হচ্ছে সামান্য লোক। মনে থাকে যেন, হ্যাঁ? আদারের হাঁড়ি মানে হচ্ছে সামান্য লোক। আদারের হাঁড়ি মানে হচ্ছে সামান্য লোক। ইচড়ে পাকা মানে কি? এটা আপনারা কমেন্ট করে জানান তো। ইচড়ে পাকা শব্দের অর্থ কি? অনেকবার এসেছে ইচড়ে পাকা। ছেলেটা ইচড়ে পাকা হয়ে গেছে মানে অকাল পক্ক, অকালে পেকেছে যে। যারা দুষ্টু ছেলে তাদেরকে আমরা ইচড়ে পাকা বলতে পারি, তাই না? ছেলেটা এত ইচড়ে পাকা। ইচড়ে পাকা মানে হচ্ছে অকাল পক্ক, অকালে পেকেছে যে, অকাল পক্ক। ঠিক আছে? আপনারা এখানে যারা আছেন এর মধ্যে কিন্তু আমার একটা বান্ধবী আছে, মানে আপনারা ক্লাস করছেন, আমার একটা বান্ধবীও আছে যে কিনা ক্লাস করছে, নাম বলবো না। এ হচ্ছে ইয়ার বক্স মানে কি? ইয়ার বক্সি মানে কি? বিয়ার বক্সি বাগধারার অর্থ কি? ইয়ার বক্সি, ও বানানটা একটু বক্সি হবে, ব ক ব হবে। ইয়ার বক্সি বাগধারার অর্থ কি? ইয়ার বক্সি বাগধারার অর্থ হচ্ছে বন্ধু বান্ধব। ঠিক আছে? ইয়ার বক্সি বাগধারার অর্থ হচ্ছে বন্ধু বান্ধব। মনে রাখতে হবে কিন্তু। এবার আরো গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে আসছি, ৪৯ বায়ু। হাজার হাজার জবের পরীক্ষা এসেছে। ৪৯ বায়ু অর্থ কি? ৪৯ বায়ু মানে হচ্ছে পাগলামি। মনে থাকবে। পাগলামি মানে কি? পাগল আমি পাগলামি, পাগল যোগ আমি, তাই না? পাগল আমি পাগলামি, তাই না? ৪৯ বায়ু মানে পাগলামি। তারপরে অনেকের মনে থাকতে চায় না, ভাইয়া এটা না অনেক পরীক্ষায় আসে কিন্তু মনে থাকতে চায় না। আপনি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারবেন। আসলে কি, অনেকে আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা একবার দুইবার না অনেকবার দেখা যাচ্ছে যে মানে সমস্যায় রাস্তাঘাটে মুরব্বীরা যারা আছে। ৪৯ বায়ু মানে হচ্ছে কোনো মানে যাদের মধ্যে কোনো হুঁশ জ্ঞান নেই, ফক ফক করে খালি হচ্ছে বাজে সাউন্ড করছে। ৪৯ বায়ু মানে পাগলামি করার ব্যাপারটা পাগলামির মতো মনে হয় না। তো এইভাবে মনে রাখতে পারেন যে ৪৯ বার বায়ু, মানে ৪৯ বায়ু মানে পাগলামি। যাই হোক, আমরা অন্যটায় যাই। এক পড়ায় অনেকক্ষণ থাকা যাবে না। ৬৯ এটা আরো গুরুত্বপূর্ণ। এটা জবের পরীক্ষায়, সরকারি জবের পরীক্ষায় বেশি এসেছে। ৬৯
ঊনকোটি ৬৪। আচ্ছা, ৬৪ বলতে কি বোঝায়? ৬৪ মানে হচ্ছে প্রায় সম্পূর্ণ। ৬৪ মানে হচ্ছে প্রায় সম্পূর্ণ। ঠিক আছে, মানে প্রায় সম্পূর্ণ হয়ে গেল এরকম বোঝায়। ৬৪ মানে হচ্ছে প্রায় সম্পূর্ণ। আমি এখন যে যে বাগধারাগুলো পড়াচ্ছি, বিশ্বাস করবেন কিনা, এগুলো যে এত গুরুত্বপূর্ণ। এলেবেলে মানে কি বলুন তো? এলেবেলে, এলেবেলে, এলেবেলে মানে নিকৃষ্ট। এলেবেলে শব্দের অর্থ, এলেবেলে বাগধারার অর্থ হচ্ছে নিকৃষ্ট। এলেবেলে বাগধারার অর্থ হচ্ছে নিকৃষ্ট। ঠিক আছে, এলেবেলে। ইলাহি কাণ্ড, দেখুন আমরা কিন্তু বাগধারা শুরুতেই বলেছিলাম, বাগধারা কি করে? বাক্যটাকে অনেক সৌন্দর্যমণ্ডিত করার জন্য বাগধারার প্রয়োজন। এই বাগধারায় যখন আমরা এলাহি কাণ্ড কথাটা বলবো, ইরে বাবা এ তো একটা এলাহি কাণ্ড। এলাহি কাণ্ড মানে কি? এলাহি কাণ্ড মানে হচ্ছে, কাণ্ড মানে মূর্ধন্য দিয়ে কাণ্ড। এলাহি কাণ্ড মানে হচ্ছে বিশাল ব্যাপার, বিশাল আয়োজন। ঠিক আছে, এলাহি কাণ্ড মানে হচ্ছে বিশাল আয়োজন, এলাহি কাণ্ড। এলোপাথারি মানে কি বলুন তো? এলোপাথারি, এলোপাথারি মানে হচ্ছে বিশৃঙ্খলা। এলোপাথারি মানে হচ্ছে বিশৃঙ্খলা। ক্লাসের মধ্যে পড়া হয়ে যাওয়া চাই, কিন্তু মনোযোগ এদিকে। মাঝে মধ্যে বলেন না, শোনো, এক মাঘে কিন্তু শীত যায় না। তো এক মাঘে শীত যায় না মানে কি? বিপদ বারবার আসে। এক মাঘে শীত যায় না বলতে কি, বিপদ কিন্তু বারবার আসে। এক মাঘে শীত যায় না মানে পরের পরেও কিন্তু আবার মাঘ মাস আসবে। এই মাঘ মাস শেষ, আবার কিন্তু সামনে মাঘ মাস আসবে। মানে এক মাঘে শীত যায় না মানে কি, বিপদ কিন্তু পিছু ছাড়ে না, অর্থাৎ বিপদ বারবার আসে। ঠিক আছে, এখানে কিন্তু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু রিটেনে কিন্তু এভাবে আসবে যে নিচের এই বাক্যগুলোর মানে যে এই বাগধারাগুলোর অর্থ লিখুন। ১৯-২০ মানে কি বলুন তো? ১৯-২০, দেখুন ১৯-এর পরেই কিন্তু ২০ মানে কি সামান্য পার্থক্য না? ১৯-২০ এজন্য সামান্য পার্থক্য। ১৯-২০ মানে হচ্ছে সামান্য পার্থক্য, মনে থাকবে তো? ১৯-২০ মানে সামান্য পার্থক্য। ১৯-২০, ১৯-২০ বাগধারা অর্থ হচ্ছে সামান্য পার্থক্য। ১৯-২০ বাগধারা অর্থ হচ্ছে সামান্য পার্থক্য। শরতের শিশির বাগধারার অর্থ কি বলুন তো? শরতের শিশির মানে হচ্ছে সুসময়ের বন্ধু। এবার আপনাদের একটা হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক না, আপনাদেরকে একটা প্রশ্ন করব। বলুন তো, মানে সুসময়ের বন্ধু, এটার কয়েকটা বাগধারা বলুন তো এরকম। সুসময়ের বন্ধু একটা বাগধারা, যেমন হচ্ছে দুধের মাছি মানে সুসময়ের বন্ধু, তাই না? আর কি কি মানে সুসময়ের বন্ধু হতে পারে? কমেন্ট করুন তো দেখি, এক একজন এক একটা রাখেন। সুসময়ের বন্ধু, দুধের মাছি, তারপরে কি হতে পারে? বসন্তের কোকিল, তাই না? বসন্তের কোকিল হতে পারে। আর কি কি হতে পারে? বসন্তের কোকিল মানে সুসময়ের বন্ধু। তারপর মানে সুসময়ের বন্ধু আর কি কি হতে পারে? শরতের শিশির, তাই না? এরকম সমার্থক শব্দগুলো, সমার্থক বাগধারাগুলো কিন্তু অবশ্যই পড়ে নিতে হবে। শরতের শিশির। এই লোকটা আসলেই হাত ভারী। বলুন তো, হাত ভারী শব্দের অর্থ কি? বসন্তের কোকিল, ঋতু আপু সঠিক আনসার করেছেন। আচ্ছা, হাত ভারী এটা কিন্তু জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন কমন পড়ে গিয়েছে। হাত ভারী মনে রাখতে হবে কিন্তু। হাত ভারী মানে কি? হাত ভারী বাগধারার অর্থ হচ্ছে কৃপণ। যে ব্যক্তি কৃপণ তাকে বলে হাত ভারী। হাত ভারী, ঠিক আছে। ঠোঁট কাটা মানে কি? ঠোঁট কাটা, ঠোঁট কাটা মানে কি? বেহায়া বলি আমরা, তাই না? ঠোঁট কাটা মানে, ঠোঁট কাটা মানে কি? বেহায়াকে বোঝায়। আচ্ছা বলুন তো, চাঁদের হাট, এটা খুবই গুরুত্বপূর্ণ। চাঁদের হাট বাগধারার অর্থ কি? চাঁদের হাট মানে হচ্ছে প্রিয়জন সমাগম। দেখবেন ঈদের সময় কিন্তু চাঁদের হাট লাগে আমাদের পরিবারে, বা পূজার সময় কিন্তু চাঁদের হাট লাগে, তাই না? কিপটা, হাবিবা আপু বলছেন কিপটা। কৃপন বা কিপটা, হ্যাঁ ঠিকই বলেছেন। চাঁদের হাট আমাদের সবচেয়ে অনেক সুন্দর মুহূর্ত যায় কখন? ঈদের সময় সুন্দর মুহূর্ত যায়, কারণ এ সময় সবাই চাকরি বাকরি রেখে সবাই বাসায় চলে আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয় অনেকদিন পর, কত মজা হয়, তাই না? চাঁদের হাট মানে কি? আত্মীয় সমাগম। আত্মীয় সমাগম, চাঁদের হাট বলতে বোঝায় আত্মীয় সমাগম। দাওয়াত বাড়িতে চাঁদের হাট লাগে, তাই না?
দাওয়াত বাড়িতে সাধারণত চাঁদের হাট লাগে। বা প্রিয়জন সমাগম হতে পারে, প্রিয়জন সমাগম, প্রিয়জন সমাগমকে বোঝায়, আত্মীয় সমাগমকে বোঝায় প্রিয়জন। একটা কি যেন গান আছে, এখন তোমায় আর আমাকে নেই কোনো প্রয়োজন, এরকম একটা গান আছে, প্রিয়জন আছে তো তাই প্রয়োজন শব্দটা মনে পড়লো। আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে একটা একটা প্রশ্ন করব, বলুন তো নিচের কোনটি বাগধারা? আমি আপনাকে একটা বাগধারা দিব, নিচের কয়েকটা অপশন দিব, কোনটা বাগধারা, কোনটা বলুন তো? ক্ষীরে সংক্রান্তি এটা কি বাগধারা? সবাই কমেন্ট করুন তো, ক্ষীরে সংক্রান্তি এটা কি বাগধারা? আর চৈত্র সংক্রান্তি এটা কি বাগধারা? দুইটা অপশনই থাক, বেশি অপশন দেব না। এই দুইটার মধ্যে একটা বাগধারা কোন, বলুন তো কোনটা বাগধারা? এই দুইটার মধ্যে কোনটা বাগধারা? আপনারা, আমি জানি আপনারা পারবেন। ক্ষীরে সংক্রান্তি হচ্ছে বাগধারা। ক্ষীরে সংক্রান্তি মানে কি বলুন তো, কমেন্ট করে জানান। ক্ষীরে সংক্রান্তি বাগধারার অর্থ কি? এটা আপনার হোমওয়ার্ক, মানে কমেন্ট করে জানাবেন এখনই। আমি ক্ষীরে সংক্রান্তি মানে কি? ঢাকের কাঠি মানে কি বলুন? ক্ষীরে সংক্রান্তি আনসার করবেন, পরে বলে দিব। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি, ঢাকের কাঠি, ঢাকের কাঠি মানে হচ্ছে তোষামুদে বা মো সাহেবি করা, ঠিক আছে? জবের পরীক্ষায় ভাইয়া মো সাহেবি থাকতে পারে, মো সাহেবি এটাও থাকতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে তোষামুদি করা, তোষামুদি করা, যে কোনো একটা অপশন থাকবে, যেটা অপশন থাকবে ওটাই হবে আনসার, ঠিক আছে? হ্যাঁ, হাবিবা আপু সঠিক আনসার করেছেন, বলছেন প্রথমটা হবে, মানে ক্ষীরে সংক্রান্তি প্রথমটা, এটাই মূলত বাগধারা। এই বাগধারার অর্থ কি? ক্ষীরে সংক্রান্তি বাগধারার অর্থ কি সেটা কমেন্ট করবেন। হ্যাঁ, ব্যাঙের সর্দি মানে কি? অসম্ভব বস্তু, ব্যাঙের কখনো সর্দি লাগে না, লেখান আমি লিখবো না কারণ এটা আপনি জানেন। তারপরে হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা মানে কি? আকাশ কিন্তু কখনো কুসুম হতে পারে না, মানে এটা অসম্ভব কল্পনা। আর ব্যাঙেরও কখনো সর্দি লাগে না, তাই না? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এখন একটা বলবো, মাছের মার কান্না। আমি জানি সবাই পারবেন, আমি গুরুত্বপূর্ণ গুলো পড়িয়ে দিব। মাছের মায়ের কান্না বাগধারার অর্থ কি বলুন তো? মাছের মায়ের কান্না বাগধারার অর্থ কি? মাছের মায়ের কান্না, দেখুন, মাছের মায়ের কান্না বাগধারা অর্থ হচ্ছে মমতাহীন কান্না, মানে লোক দেখানো কান্না, মমতাহীন, মমতাহীন কান্না। মরা বাড়িতে গেছে কিছু লোক, মরা বাড়িতে যায় কান্না করতেছে, ওরে আল্লাহ রে, মরে গেছে রে। পরে জিজ্ঞাসা করলো, ব্যাপার আপনি কান্না করতেছেন কেন? ওই লোকটা মরে গেছে জন্য কান্না করে রে। আচ্ছা ভালো কথা, কান্না করছেন, তো ওই লোকটা আপনার কি হয়? ওই লোকটা আমার কিছুই হয় না রে। তাহলে কান্না করছেন কি জন্য? সবাই কাঁদতেছে জন্য আমিও কাঁদতেছি রে। মানে এটা কি? এটা হচ্ছে মায়া কান্না, বুঝতে পেরেছেন? মানে মাছের মায়ের কান্না হচ্ছে মমতাহীন কান্না, এটাই হচ্ছে বিষয়। দেখবেন মাছের মা যখন ডিম ছাড়ে, ডিম ছাড়ার পর বাচ্চাগুলো যে কই যায়, মাছের কোনো হিসাব থাকে না, ঠিক আছে? এখন মাছ তার সন্তানকে হারিয়ে ফেললো, এখন মাছের মা কান্না করবে, ব্যাপারটা কি তাই না? মাছ এমন, মাছ ডিম ছাড়ার পর আর বাচ্চাদের খবর নেয় না, মানে মমতাহীন মা, মমতাহীন কান্না। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, মিথ্যা শোক যেটাকে বলে হাবিবা আপু, মিথ্যা শোক যেটা, হ্যাঁ, মমতাহীন কান্না বা মিথ্যা শোক। এই যে আপনি কিন্তু, এই যে আপু বললো, এটাও কিন্তু অপশনে থাকতে পারে, মিথ্যা শোক থাকতে পারে। আমরা মনে করি কি যে বাগধারা মানে আমরা পড়েছি মাছের মায়ের কান্না মানে মমতাহীন কান্না, মমতাহীন কান্না। পরীক্ষার হলে আসলো মাছের মায়ের কান্না বাগধারা অর্থ কি? মিথ্যা শোক, অমুক অমুক অমুক, তখন মনে করবে ওরে আল্লাহ, কমনই তো পড়ে নাই, কিন্তু কমন কিন্তু ঠিকই পড়েছে। মাছের মায়ের কান্না বলতে মিথ্যা শোককে বোঝানো হচ্ছে, যে মমতাহীন কান্নাকে বোঝানো হচ্ছে, আপনি বুঝতে পেরেছেন তাই না? হ্যাঁ। ঋতু আপু এত হাসি কেন? আচ্ছা, মাকাল ফল মানে কি? মাকাল ফল, মাকাল ফল দেখেছেন? অন্তঃসার শূন্য। মাকাল ফল মানে হচ্ছে, মাকাল ফল মানে অন্তঃসার শূন্য লোক, অন্তঃসার শূন্য লোক মানে কি? মানে মাকাল ফল দেখতে কেমন? আমি মাকাল ফল দেখেছি, দেখতে বাইরে অনেক সুন্দর, কিন্তু মাকাল ফল যেই কাটানো যায় বা খোলা যায়, ভিতরে এত জঘন্য দেখা যায়, মনে হয় যে বিড়ালের বৃষ্ঠা, এত বাজে দেখা যায়। মাকাল ফল মানে হচ্ছে অন্তঃসার শূন্য, মাকাল ফল মানে হচ্ছে অন্তঃসার শূন্য লোক, মানে যার মাথার মধ্যে কিছুই নেই, ঠিক আছে?
আচ্ছা, লম্বা দেওয়া মানে কি বলুন তো? লম্বা দেওয়া মানে কি? বাগধারার অর্থ কি? লম্বা দেওয়া, লম্বা দেওয়া, লম্বা দেওয়া বাগধারার অর্থ কি? লম্বা দেওয়া মানে হচ্ছে চম্পট দেওয়া, ঠিক আছে? লম্বা দেওয়া মানে চম্পট দেয়া। অনেকেই বলতে পারেন ভাইয়া আজকে আপনার বাগধারা পড়ছি কেন? আজকে কি বার বলুন তো? আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমি হচ্ছে এক্সট্রা ক্লাস নিচ্ছি। ওই আমরা সাধারণত রবি মঙ্গল বৃহস্পতি যে ক্লাসগুলো করবো এই ক্লাসগুলো হবে অন্য লেভেলের ক্লাস। ওই ক্লাসগুলোতে অনেক কিছু বোঝানোর থাকবে, গ্রামারে আলোচনা করব, ব্যাকরণ। কিন্তু এটা হচ্ছে মুখস্থ পাঠ, তো এই জন্য একটা মানে মানে ছুটির দিন নির্ধারণ করে রেখেছি যে এই দিনটাতে ক্লাস নিলে আমরা এই টপিকসটা শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, লম্বা দেওয়া মানে কি? চম্পট দেয়া। ধরুন আমি বললাম যে গত রাতে গত রাতে রেডিওটা নিয়ে চাকর ছেলেটা লম্বা দিয়েছে, মানে কি? দৌড় মেরেছে। লম্বা দেওয়া মানে কি? দৌড় মেরেছে। আর গত রাতে আমার মোবাইলটা নিয়ে লোকটা চম্পট মেরেছে বা লম্বা দিয়েছে। লম্বা দেওয়া মানে হচ্ছে চম্পট দেওয়া, মানে কি? দৌড়ে পালানো। মিশ্রির ছুরি মানে কি? এর খুবই গুরুত্বপূর্ণ। ওরে আল্লাহর, এটা যে কি গুরুত্বপূর্ণ! মিশ্রির ছুরি, মিশ্রির ছুরি মানে কি? মিশ্রির ছুরি, এটা সাধারণত মেয়েরা করে থাকে। হ্যাঁ, মিস্ত্রির ছুরি মানে কি? মানে হচ্ছে এইটা, বললাম না, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে মিস্ত্রির ছুরি, ঠিক আছে? হাসি মুখে কিন্তু আঘাত দেওয়া যেটাকে বলে, হ্যাঁ। আর না, হাসি মুখেই বলতেছে হ্যাঁ, মানে বিয়ে করছে দাওয়াত দেয় না, এজন্য বলছে হ্যাঁ, বিয়ে করছো দাওয়াত দেয় নাই, এত কিপটা মানুষ। মানে আমি সহজ ভাবে বললাম, যদিও মেয়েরা আরো বেশি মানে বলতে পারে। মানে যেটাকে এই যে মনের আপু খুব ভালো করে মানে একটা ইয়া বলছে, মুখে মধু অন্তরে বিষ। হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়, মুখে মধু অন্তরে বিষ। মানে সামনাসামনি খুবই, তবে মিশ্রির ছুরি বলতে মিষ্টি কথায় তিক্ত আঘাতকেই কিন্তু অনেকটা বোঝায়। কারণ মানে এমন ভাবে আপনাকে আঘাত করবে, আপনি না পারবেন সইতে, না পারবেন ঝগড়া করতে। মিষ্টি কথায় বলতেছে, যদি আপনি ঝগড়া করতে চান তখন বলবে কি, আরে আল্লাহ মজা করতেছিলাম তো, অথচ কিন্তু সে হেসে হেসে অপমান করে দিল। তো এটা হচ্ছে মিষ্টি কথায় তীক্ষ্ণ আঘাত করার মানে হচ্ছে মিশ্রির ছুরি বোঝায় এটাকে। হুম। মধু মুখে মধু অন্তরে বিষ, মানে এই একটা গান মনে পড়ে গেল আপনার, মধু মুখে মধু অন্তরে বিষ নিয়ে। বলুন তো কি গানটা সেটা? আমি জানি আপনার ধরতে পারছেন। আশায় আছি তোমারে লই, বান্ধুম একখান সুখেরই ঘর, সুখের বদল দুঃখ দিলাম কোন হারণে, ভালোবাসার দাম ন দিলা, মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম ন দিলা। তাই না? আচ্ছা, আচ্ছা, আর একটা খুবই গুরুত্বপূর্ণ বাগধারা বলবো, কান পাতলা। এই কান পাতলা মানুষদের আপনার কেমন লাগে বলুন তো? যারা কান পাতলা তাদের কি তারা কি আসলে ভালো মানুষ হয় না খারাপ মানুষ হয় বলুন তো? যদিও আমি কান পাতলার অর্থটা আপনাকে বলি নাই। কান কান পাতলা বাগধারার অর্থ কি বলুন তো? কমেন্ট করে জানান, আমিও লিখছি। কান পাতলা, কান পাতলা বাগধারার অর্থ কি? কান পাতলা মানে হচ্ছে যে সব কথাই বিশ্বাস করে নেয়, যে সব কথাই বিশ্বাস করে নেয়। আগেকার মেয়েদের কান পাতলা ছিল, তারা ওই যে ছেলেরা একটুখানি কিছু বললেই পটে যাইতো। কিন্তু এখনকার মেয়েরা সাধারণত কান পাতলা হয়ে হয় না। মানে যাই শুনলাম তাই বিশ্বাস করবো, ব্যাপারটা কিন্তু এমনটি হয় না সাধারণত এখন। কান পাতলা মানে যে সব কথাই বিশ্বাস করে নেয়, একটু খালি বোঝাইলেই হয়েছে, মিথ্যা কথা বললে ওইটাই বিশ্বাস করে নেয়। এই জন্য ছ্যাঁকা মানে বিষয়টা বেশি আসতো আগে, তাই না? এখন আর আসে না। তুল কালাম মানে কি? এ বিরাট ব্যাপার। তুল কালাম মানে কি? তুল কালাম ব্যাপার হয়েছে, মানে বিরাট ব্যাপার হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মনির আপু বলছেন সহজে বিশ্বাস প্রবণ, সঠিক আনসার। বিশ্বাস প্রবণ, হ্যাঁ সঠিক আনসার। সোনায় সোহাগা মানে কি? সোনায় সোহাগা, সোনায় সোহাগা বলে। যাক, অনার্সটাও শেষ করেছেন ভালো একটা ইউনিভার্সিটি থেকে,
এবার যদি একটা সরকারি চাকরি হয়ে যায়, ওরে তাহলে তো সোনাই সোহাগা। সোনাই সোহাগা মানে কি? আসলে সোনাই সোহাগা মানে হচ্ছে সুন্দর একটা মিলন, মানে যেটা মানে সুন্দর মিলন বোঝায়। সোনাই সোহাগা সুন্দর মিলনকে বোঝায়। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। জিলাপির প্যাচ মানে কি? আগে মেয়েদের মনে জিলাপির প্যাচ ছিল, এখন ছেলেদের মনে জিলাপির প্যাচ বেশি দেখা যায়, তাই না? জিলাপির প্যাচ, জিলাপির প্যাচ, কুবুদ্ধি, কুবুদ্ধি। জিলাপির প্যাচ বাগধারার অর্থ হচ্ছে কুবুদ্ধি বা হচ্ছে কুটবুদ্ধি যেটাকে বলে। যার পেটে এত জিলাপির প্যাচ তাকে সব কথা বলা তোমার উচিত হয়নি, এরকম একটা বাক্য আহ, রচনা করা যেতে পারে। তীর্থের কাক মানে কি বলুন তো? তীর্থের কাক। তাহলে জিলাপির প্যাচ তো বুঝলামই, তাই না? জিলাপির প্যাচ মানে কুটবুদ্ধি, মানে খারাপ বুদ্ধি যার মধ্যে, কুটবুদ্ধি। জিলাপির প্যাচ মানে কুটবুদ্ধি যার মধ্যে রয়েছে তাকে, ওটাকে বলে জিলাপির প্যাচ। আর যদি বলে তীর্থের কাক মানে কি? তীর্থের কাকের মতো চেয়ে আছে, তীর্থের কাক মানে কি? মানে লোভের, লোভের কারণে প্রতীক্ষায় থাকাকে বলে তীর্থের কাক। ঠিক আছে? তীর্থের কাকের মতো চেয়ে আছে। তীর্থের কাক মানে হচ্ছে লোভে, মানে খাস বাংলা যদি বলি, লোভের কারণে অপেক্ষা করা, সেই জিনিসটা পাওয়ার জন্য অপেক্ষা করাকে বোঝায়। লোভের কারণে কোনো জিনিস পাওয়ার জন্য অপেক্ষা করা, মানে লোভের প্রতীক্ষাকারী যে, তাকে বলে তীর্থের কাক। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই বিসিএস এসেছিল, শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি? শিব রাত্রির সলতে, শিব রাত্রির সলতে। শিবরাত্রির সলতে একমাত্র সন্তানকে বোঝায়, একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে মানে হচ্ছে একমাত্র সন্তান। মুখস্থ করবেন, ঠুটস্থ করবেন, মানে এটা ভুলে গেলে সর্বনাশ। ঠিক আছে? ভূষণ্ডির কাক মানে কি? অনেকবার এসেছে ভূষণ্ডির কাক। ভূষণ্ডির কাক বাগধারার অর্থ কি? ভূষণ্ডির কাক বাগধারার অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি, দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডির কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি। আবার যদি প্রশ্ন আসে কাক ভূষণ্ডী মানে কি, এই জায়গায় কিন্তু প্যাচ লেগে যায়। যদি বলে কাক ভূষণ্ডী মানে কি, কাক ভূষণ্ডী মানে হচ্ছে কাক ভেজা। ঠিক আছে? কাক ভেজা। আর ভূষণ্ডির কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি, এটা একটু প্যাচ লেগে যেতে পারে। হ্যাঁ, কাক ভূষণ্ডী মানে কাক ভেজা, আর ভূষণ্ডির কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি। একাদশে বৃহস্পতি মানে কি? একাদশে বৃহস্পতি, একাদশী বৃহস্পতি মানে হচ্ছে সৌভাগ্যের বিষয়। ওই যে আঙ্গুল ফুলে কলা গাছ, আমরা ছোটবেলায় এগুলো ব্যবহার করতাম। এই বাবারে, লোকটা তো অল্প দিনেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। আঙ্গুল ফুলে কলা গাছ আর কুটুবুদ্ধি মানে কি বলি, আর হচ্ছে ওই আপনার একাদশী বৃহস্পতি একই কথা, সৌভাগ্যের বিষয়। রাবণের চিতা মানে কি? ভাইয়া এটা তো খুবই সহজ, মানে কি? রাবণের চিতা মানে চির অশান্তি। রাবণের চিতা, রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি, চির অশান্তি। রাবণের চিতা মানে চির অশান্তি। রাবণের চিতা বাগধারা অর্থ হচ্ছে চির অশান্তি। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বাগধারা বলবো, বিড়াল তপস্বী মানে কি? বিড়াল তপস্বী মানে হচ্ছে ভণ্ড সাধু। আচ্ছা, আপনি কি দেখেছেন বিড়াল কিভাবে শিকার করে? বিড়াল যখন ইঁদুর শিকার করতে যায় তখন কিন্তু সে এভাবে ওত পেতে থাকে, যে একদম চুপ মেরে ওত পেতে থাকে, মনে হয় একদম সাধু বাবার মতো, একদম ওর মতো ভালো বিড়াল জগতে নাই।
এইভাবে একদম সাইলেন্ট হয়ে যায়, ওঁত পেতে থাকে। এরকম অনেকেই কিন্তু বিড়ালের মতো তপস্যা করে। আসলে বিড়াল কি ওঁত পেতে থাকে? ওঁত পাতা কি ভালো? না, ও ওঁত পেতে ইঁদুরটাকে। এই যে আমার ফোন আসছিল, যে কারণ হচ্ছে নেটটা হয়তো বা চলে গিয়েছিল। ফোন আসলে হচ্ছে আমার এই প্রবলেমটা হয়, এটা একটু মেনে নিতে হবে। তো হচ্ছে বিড়াল তপস্বী মানে হচ্ছে ভণ্ড সাধু। বিড়ালেরা সাধারণত তপস্যা করে ওই ইঁদুর ধরার জন্য। বিড়ালের মতো অনেকে তপস্যা করতে পারে। বিড়াল তপস্বী মানে ভণ্ড সাধু। ঠিক আছে? বিড়াল তপস্বী মানে ভণ্ড সাধু। আশা করি বুঝতে পেরেছেন। জবের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মণিকাঞ্চন যোগ মানে কি? মণিকাঞ্চন যোগ, ওই যে আমরা একটু আগে বললাম সোনায় সোহাগা, ওই সোনায় সোহাগারই কিন্তু একটা অর্থ দেয় মণিকাঞ্চন যোগ। হ্যাঁ, জবের পরীক্ষায় কিন্তু এসেছে। এ বিড়ালের আড়াই পা দেখেছে। আচ্ছা, বিড়ালের আড়াই পা দেখা মানে কি? এটা আমরা সবাই জানি। আমি আনসার চাই আপনার কাছে। বিড়ালের আড়াই পা দেখা, বিড়ালের আড়াই পা দেখা। আমি কিন্তু যা পড়াই সব জবের পরীক্ষায় এসেছে, এজন্য গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষার জন্য এবং পিলি উভয়টার জন্য গুরুত্বপূর্ণ। বিড়ালের আড়াই পা দেখা মানে কি? মানে বিড়ালের আড়াই পা মানে কি? বিড়ালের আড়াই পা, বিড়ালের আড়াই পা মানে হচ্ছে বেহায়াপনা। বেহায়াপনাকে বোঝায়। বিড়ালের আড়াই পা মানে হচ্ছে বেহায়াপনা। আর বেহায়া মানে কি? হায়া নেই যার। হায়া মানে কি? লজ্জা। তাহলে হায়া নেই যার মানে লজ্জা নেই যার। ঠিক আছে? জবের পরীক্ষায় প্রশ্ন হয়েছে যে পো ধরা মানে কি বলুন তো? পো ধরা, পো, পয় চন্দ্রবিন্দু ওকার, পো ধরা। পো ধরা বাগধারার অর্থ কি? জবের পরীক্ষা কিন্তু বেশ কয়েকটা জায়গায় এসেছে এটা, পো ধরা। আমি কিন্তু এই জন্য বলছি যা পড়াবো এটা ক্লাসের মধ্যে পড়া হয়ে যাওয়া চাই। পো ধরা বাগধারার অর্থ হচ্ছে চাটুকার বৃত্তি। পো ধরা মানে হচ্ছে চাটুকার বৃত্তি। পো ধরা মানে চাটুকার বৃত্তি। ঠিক আছে? কলকে, কলকে চেনেন? কলকে পাওয়া মানে কি? কলকে পাওয়া, ওই যে কলকে দিয়ে কলকে খায় না অনেকে। কলকে পাওয়া মানে হচ্ছে পাত্তা পাওয়া। কলকে পাওয়া মানে হচ্ছে পাত্তা পাওয়া। মানে তোমার তো কলকেই পাওয়া যায় না, মানে কি তোমার তো পাত্তাই পাওয়া যায় না। কলকে পাওয়া মানে হচ্ছে পাত্তা পাওয়া। ঠিক আছে? সে তো অথই জলে পড়েছে। অথই জল মানে কি বলুন তো? ভীষণ বিপদে পড়েছে, অথই জল। ঠিক আছে? বলুন তো হার হাবাতে মানে কি? ভাইয়া এগুলো তো সবই পড়েছি কিন্তু মনে থাকতে চায় না। হার হাবাতে কিন্তু আপনারা সবাই পড়েছেন আমি জানি। হার হাবাতে মানে কি? হার হাভাতে, হার হাভাতে মানে কি বলুন তো? হতভাগ্য, মন্দ ভাগ্য বা হতভাগ্য। ঠিক আছে? কিভাবে? ভাতে মানে কি? ভাতের অভাব। যার খাবারের অভাব, সে তার কি ভাগ্য ভালো? না, তার মন্দ ভাগ্য। এইভাবে মনে রাখবেন। আর ভাতে মানে হতভাগ্য বা মন্দ ভাগ্য। আচ্ছা, আবারও কল এসেছিল, আবার মনে হয় একটু নেটে সমস্যা হলেও হতে পারে। আবার ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, ধোপ দূরস্থ মানে কি? খুবই গুরুত্বপূর্ণ। ধোপ দূরস্থ, ধোপ দূরস্থ মানে কি? ধোপ দূরস্থ মানে হচ্ছে পরিপাটি। ধোপ দূরস্থ মানে হচ্ছে পরিপাটি। ধোপ দূরস্থ মানে হচ্ছে পরিপাটি। ক্লিয়ার? ধোপ দূরস্থ মানে পরিপাটি। আঁতে ঘা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আঁতে ঘা, আঁতে ঘা মানে কি? এই তার আঁতে এত ঘা দিয়েছো কেন? হ্যাঁ, আঁতে ঘা দিয়েছো কেন বরং বলে না? আঁতে ঘা দেয়া। আঁতে ঘা মানে কি দেয়া বলুন তো? আরাম দেয়া না কষ্ট দেয়া? কষ্ট দেয়া, মনে কষ্ট দেয়া। আঁতে ঘা দেয়া মানে কি? মনে কষ্ট দেয়া। আঁতে ঘা দেওয়া বলতে বোঝায় মনে কষ্ট দেয়া, আঁতে ঘা।
বলুন তো সাত ঘাটের কানাকড়ি মানে কি? সাত ঘাটের কানাকড়ি মানে কি? সাত ঘাটের কানাকড়ি মানে হচ্ছে অকিঞ্চিৎকর সংগ্রহ। মানে কিঞ্চিত মানে কি? একবারে অল্প। আর অকিঞ্চিৎকর মানে কি? তার উল্টোটা, মানে অনেক বেশি সাত সাত, মানে অনেক বেশি সংগ্রহ করা। সাত ঘাটের কানাকড়ি, ঠিক আছে? অকিঞ্চিৎকর সংগ্রহ, এটা কিন্তু জবের পরীক্ষায় এসেছে। শকুনি মামা মানে কি? খুবই গুরুত্বপূর্ণ। শকুনি মামা, শকুনি মামা মানে কি? শকুনি মামা মানে হচ্ছে কুচক্রী লোক। আচ্ছা, যেটা বলছিলাম, শকুনি মামা মানে কি? শকুনি মামা হচ্ছে কুচক্রী লোক। আমার একটা ফোন আসছিল, যে কারণে হচ্ছে আবার, মানে আমি পরে ফোন রিসিভ করে বললাম যে এখন আর কল দেওয়া যাবে না, আমি ব্যস্ত আছি। ঠিক আছে। আচ্ছা, বলুন তো অন্ধকার দেখা মানে কি? যখন দেখবেন আপনার মাথায় আর কোনো কাজ করতেছে না, ইস, এই প্রশ্নটা কমন পড়ছে না গো, মানে অন্ধকার দেখতেছেন, আপনি সরিষার ফুল দেখছেন বা অন্ধকার দেখছেন, মানে কি? অন্ধকার দেখা মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া। অন্ধকার দেখা, চোখে অন্ধকার দেখা, বা সরিষার ফুল দেখা, বা অন্ধকার দেখা। অন্ধকার দেখা মানে হচ্ছে হতবুদ্ধি, মানে বুদ্ধি হত হয়ে যাওয়া, আর বুদ্ধি কাজ করছে না। হতবুদ্ধি হয়ে যাওয়া, অন্ধকার দেখা। ঠিক আছে। উন্নাজাল মানে কি বলুন তো? উন্নাজাল বাগধারা অর্থ কি? উন্নাজাল আসলে এটা বাগধারা না, উন্নাজাল আসলে এটা অর্থ শব্দার্থের মধ্যে পড়ে, কিন্তু জয়ের পরীক্ষায় এসেছে উন্নাজাল। উন্নাজাল অর্থ কি? উন্নাজাল মানে কি বলুন তো? উন্নাজাল, উন্নাজাল শব্দের অর্থ হচ্ছে, উন্না মানে হচ্ছে মাকড়সা, হ্যাঁ, উন্নাজাল মানে মাকড়সার জাল বোঝাচ্ছে, মাকড়সার জাল। উন্না মানে হচ্ছে মাকড়সা, ঠিক আছে। আচ্ছা, ছেঁড়া চুলে খোপা বাঁধা বাগধারা অর্থ কি? ছেঁড়া চুলে খোপা বাঁধা। আবার কিন্তু ছেঁড়া চুলে ছেঁড়া চুলে কিন্তু কেউ খোপা বাঁধতে চায় না, তাই না? ছেঁড়া চুলে খোপা বাঁধা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ছেঁড়া চুলে খোপা বাঁধা বাগধারা অর্থ কি? মানে পরকে আপন করার চেষ্টা। পরকে আপন করার চেষ্টা, যেটা সম্ভব হয় না, পরকে কিন্তু কখনো আপন করা যায় না। ছেঁড়া চুলে খোপা বাঁধা মানে পরকে আপন করার চেষ্টা। অথচ আমাদের কাজী নজরুল ইসলাম কি বলেছেন? ও আলগা করো গো খোপার বাঁধন, দিল বহি মেরা फंस गई, दिल वही मेरा फंस गई, अलगा করগো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, বিনোদ বেনির জরির ফিতায়, বিনোদ বেনির, তাই না? চুলে চুলে ছেঁড়া চুলে খোপা বাঁধা মানে বাঁধা বানানটা বাঁধা, মানে চন্দ্রবিন্দু হবে না, মানে হচ্ছে পরকে আপন করার চেষ্টা। ঠিক আছে। ছেঁড়া চুলে খোপা বাঁধা, পরকে আপন করার চেষ্টা। রুই কাতলা মানে কি বলুন তো? রুই কাতলা মানে ক্ষমতাশালী, ক্ষমতাশীল ব্যক্তি। রুই কাতলারা কিন্তু ধরা পড়ে না, ধরা পড়ে সাধারণ জনগণ। রুই রুই কাতলা মানে কি? রুই কাতলা বাগধারার অর্থ হচ্ছে ক্ষমতাশালী ব্যক্তি। রুই কাতলা মানে হচ্ছে ক্ষমতাশালী ব্যক্তি। বর্ণচোরা মানে কি বলুন তো? বর্ণচোরা, বর্ণচোরা মানে হচ্ছে কপটচারী। হুম, তাদেরকে বলা হয় বর্ণচোরা।
এই যে খোদার খাসি, এটা খুবই গুরুত্বপূর্ণ। খোদার খাসি বাগধারার অর্থ কি? খোদার খাসি, খোদার খাসি বাগধারা অর্থ হচ্ছে ভাবনা চিন্তাহীন ব্যক্তিকে বোঝায়। হ্যাঁ, ভাবনা চিন্তাহীন, যার কোনো চিন্তা নাই, খোদার খাসি। কারণ ওকে খোদাই দেখবে, ওর কোনো চিন্তা কিসের? যে স্রষ্টা যাকে দেখে তাকে নিয়ে তাকে তাকে টেনশন করতে হয়? হয় না। এজন্য খোদার খাসি মানে হচ্ছে ভাবনা চিন্তাহীন ব্যক্তি। ঠিক আছে, ভাবনা চিন্তাহীন ব্যক্তি। আচ্ছা, অনিষ্ট করতে গিয়ে ভালো করা, বলুন তো, বলুন তো, সাপে বর মানে কি? সাপে বর, সাপে বর, দেখুন সাপ কিন্তু সাধারণত সাপের কাজ কি? সাপের কাজ হচ্ছে দংশন করা, তাই না? সাপে বর, সাপে বর মানে কিন্তু অনিষ্ট করতে গিয়ে ভালো করে ফেলা। অনিষ্ট মানে খারাপ কিছু করতে গেল, ভালো হয়ে গেল। অনিষ্ট করতে গিয়ে ভালো কিছু করা। সাপে বর মানে অনিষ্ট করতে গিয়ে ভালো কিছু করা, এটাকে বোঝায়। ঠিক আছে। টিকা ভাষ্য মানে কি? টিকা ভাষ্য বাগধারা অর্থ কি? টিকা ভাষ্য, টিকা ভাষ্য, টিকা ভাষ্য বাগধারার অর্থ হচ্ছে দীর্ঘ আলোচনা। মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, দীর্ঘ আলোচনা। টিকা ভাষ্য বাগধারার অর্থ দীর্ঘ আলোচনা। আমি যেগুলো আলোচনা করছি, বাগধারা তো অনেক আছে, হাজার হাজার বাগধারা আছে, কিন্তু এর মধ্যে আমি যেগুলো আপনাকে এখন মানে স্পেশাল ভাবে দিচ্ছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। গড্ডলিকা প্রবাহ মানে কি? গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ। গড্ডলিকা একটা বিষয় বোঝাতে হবে, এখানে বোঝানোর আছে। গড্ডলিকা, দেখুন, দেখুন গড্ডলিকা প্রবাহ, গড্ডলিকা মানে হচ্ছে আপনার ওই যে ভেড়াকে বোঝায়, ভেড়া। হ্যাঁ, অন্ধ অনুকরণ। গড্ডলিকা মানে হচ্ছে ভেড়া। ভেড়াদের বৈশিষ্ট্য হচ্ছে একটা ভেড়া সামনের দিকে যাচ্ছে, বাকি ভেড়া তার পিছ পিছ যাচ্ছে, পিছু পিছু যাচ্ছে। ভেড়া কিন্তু সাধারণত ওই নিচের দিকে তাকায়, ওই আর একটা ভেড়ার পিছনের দিকে তাকায় তাকায় হাঁটে, সামনে কি হচ্ছে ওইসব দেখে না। মানে অন্ধভাবে অনুকরণ করে যায়, সামনের ভেড়া কোন দিক যাচ্ছে ওই দলের নেতাকে ফলো করতে করতে চলে যায়। তো গড্ডলিকা প্রবাহ মানে কি? ওই ভেড়ার প্রবাহ, বা ভেড়া যে দল বল বেঁধে সামনের দিকে হাঁটা ধরেছে, অন্ধ অনুকরণ করা, এটাকে বোঝায়। ঠিক আছে। গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ। হাত জোড় থাকা মানে কি বলুন তো? কর্মব্যস্ত থাকা। যেমন আমার হাত জোড় থাকে সব সময়। আমার আগামী কালকে নির্বাচনের ডিউটির জন্য আমার আমার নির্বাচনের ডিউটি পড়বে, যে 21 তারিখে নির্বাচন। আহ হচ্ছে নির্বাচনের জন্য আমাকে আগামীকাল ট্রেনিং করতে হবে। ট্রেনিং শেষে আবার 21 তারিখে আবার আমার ডিউটি পড়বে। ওই দিনে আমি একটু ব্যস্ত থাকবো। ওই দিনে সম্ভবত আপনাদের ক্লাসটা 21 তারিখে, যেটা ওই ক্লাসটা হয়তো বা যদি সম্ভব হয় আমি নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, 21 তারিখে আবার মনে করাই দিচ্ছি, আজকে তো 10 তারিখ কেবল। 21 তারিখে আমি ক্লাসটা নিতেও পারি, যদি না নিতে পারি তাহলে 22 তারিখে নিব। ঠিক আছে। তা হচ্ছে হাত জোর করা, হাত জোর থাকা মানে কি? কর্মব্যস্ত থাকা। হাত জোর থাকা, হাত জোর থাকা মানে কর্মব্যস্ত থাকা। হাত জোর থাকা মানে কর্মব্যস্ত থাকা। কেচে গন্ডুস মানে কি? ওরে, জবের পরীক্ষায় এসেছে প্রশ্নটা। কেচে গন্ডুস, ভাইয়া কমন পড়েছে না? গন্ডুস বানানে কিন্তু সবসময় মূর্ধন্য হয়। হ্যাঁ, গন্ডুস। কেচে গন্ডুস মানে কি? কেচে গন্ডুস মানে হচ্ছে নতুন করে আরম্ভ করা। কেচে গন্ডুস মানে হচ্ছে নতুন করে আরম্ভ করা। কেচে গন্ডুস মানে হচ্ছে নতুন করে আরম্ভ করা। এই আপনি হাত কামড়াচ্ছেন কেন? এই হাত কামড়াচ্ছেন কেন? হাত কামড়ানো মানে কি? আরে হাত কামড়ানো মানে হচ্ছে আফসোস করা। হাত কামড়ানো মানে কি? হাত কামড়ানো, হাত কামড়ানো, হাত কামড়ানো মানে হচ্ছে আফসোস করা। দেখবেন আপনি যখন জবের পরীক্ষায় এমসিকিউ অ্যান্সার করতে যাবেন, আনসার করে ফেললেন খ, আপনি জানেন যেটা ভুল হয়েছে, তখন দেখবেন ইসরে, এই যে হাত কামড়ানো শুরু করে দিলেন। এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। হাত কামড়ানো মানে হচ্ছে আফসোস করা। জবের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। হাত হাত কামড়ানো, হ্যাঁ, হাত কামড়ানো মানে হচ্ছে আফসোস করা।
কাকভূষণটি মানে কি বলুন তো? কাকভূষণটি মানে কাক ভেজা, ঠিক আছে, কাক ভেজা। তবে কাকভূষণটি মানে কিন্তু দীর্ঘজীবীও হতে পারে, হ্যাঁ, অপশন দেখবেন কোনটা আছে। কাকভূষণটি যেটা, কাকভূষণটি মানে কাক ভেজা, আবার কিন্তু কাকভূষণটি মানে দীর্ঘজীবীও হতে পারে, ঠিক আছে। উত্তম মধ্যম মানে কি? এই চোরটাকে উত্তম মধ্যম দিয়ে বিদায় করো মানে কি? চোরটাকে মারধর করো বা প্রহার করো, প্রহার করে বিদায় করে দাও। এটা আমি আর লিখে দিচ্ছি না, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপরেও ঘাটের মরা মানে কি? ঘাটের মরা মানে কি বলুন তো? অতি বৃদ্ধ মানে আর তার মানে ঘাটে মানে শুধু মরে নাই তাই ঘাটে নিয়ে যায় নাই, মরলেই ঘাটে নিয়ে যাব। ঘাটের মরা, ঘাটের মরা মানে হচ্ছে অতি বৃদ্ধ, ঠিক আছে। ঘাটের মরা মানে হচ্ছে অতি বৃদ্ধ। হ্যাঁ, কেচে গন্ডুস মানে হচ্ছে পুনরায় আরম্ভ। হাবিবা আপু সঠিক আনসার করেছেন। শ্রীধর বাগধারার অর্থ কি? শ্রীধর, শ্রীধর বাগধারার অর্থ কি? শ্রীধর বলছি, শ্রীঘর। শ্রী শ্রীঘর মানে কি বলুন তো? শ্রীঘর বাগধারার অর্থ কি? শ্রীঘর বাগধারার অর্থ কি? আরে জেলখানা, জেলখানা, আসামি যেখানে থাকে শ্রীঘরে থাকে জেলখানা, ঠিক আছে। জেলখানার সম্বল, থালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু পেলে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। ইলিয়াস কাঞ্চন এই মুভিটার মধ্যে ছিল, আমি দেখেছি মুভিটা। ঢাকের বায়া মানে কি বলুন তো? ঢাকের বায়া আমি কিন্তু এটা পূর্বেও পড়িয়েছি, দেখুন। ঢাক আর ঢোল কিন্তু আলাদা জিনিস। ঢাক ও ঢোল দুইটা কিন্তু আলাদা জিনিস। যেটা ঢাক, দুইটা আলাদা জিনিস কিন্তু, হ্যাঁ, দুইটাই আলাদা। কেন আলাদা? যেটা ঢাক সেটার এক পাশে বাজানো যায়, যেটা ঢোল সেটা দুই পাশেই বাজানো যায়। মনে থাকবে তো? ঢাক হচ্ছে এক পাশে বাজানো যায়, এক পাশে পর্দা থাকে, পর্দা থাকে, তাই এক পাশেই বাজানো যায়, এক পাশেই বাজানো যায়। তো ওই ঢাকের বায়া মানে কি? ঢাকের এক পাশে বাজানো যায়, অপর পাশে কিন্তু বাজানো যায় না। তো অপর পাশে যা থাকে সেটাকে বলা হয় বায়া, ওটার কোনো কাজ নাই আসলে। এই জন্য ঢাকের বায়া মানে হচ্ছে খুবই মূল্যহীন বস্তু। এই জন্য ঢাকের বায়া মানে, ঢাকের বায়া মানে মূল্যহীন বস্তু, মূল্যহীন বস্তু, মনে থাকবে তো? ঢাকের বায়া মানে মূল্যহীন বস্তু, ঢাকের বায়া মানে মূল্যহীন বস্তু। অরণ্যে রোদন মানে কি বলুন তো? অরণ্যে রোদন, সাধারণত এর অর্থ হওয়া ছিল অরণ্য মানে বন, বনে কান্না, তাই না? কিন্তু না, অরণ্যে রোদন, রোদন মানে কান্না, মানে কি? বৃথা আস্ফলন বা বৃথা চেষ্টা, ঠিক আছে। অর্থাৎ আপনি মনে করেন একটা বনের মধ্যে গেছেন, বনের মধ্যে যাওয়ার পর আপনি পথ হারায় ফেলেছেন, এখন আপনি বনের মধ্যে কেউ নাই, আপনি কান্না করতেছেন, অরণ্যে রোদন করছেন বা কান্না করছেন। দেখবেন এই কান্নাটা আপনার বৃথা কান্না হবে, এই চেষ্টা করে লাভ নাই, আপনাকে কেউ বাঁচাতে আসবে না, বৃথা চেষ্টা করছেন আপনি, ঠিক আছে। অরণ্যে রোদন না করে জায়গা মতো রোদন করলে কাজ হয়, ঠিক আছে। অরণ্যে রোদন করে কাজ হবে না, অরণ্যে রোদন মানে বৃথা চেষ্টা। তাল পাতার সেপাই মানে কি? খুবই গুরুত্বপূর্ণ। তাল পাতার সেপাই, তাল পাতার সেপাই অতিশয় দুর্বল। তাল পাতার সেপাই, তাল পাতার সেপাই মানে অতিশয় দুর্বল। তাল পাতা দিয়ে আপনি সেপাই তৈরি করেন, একটা সেপাইয়ের মতো বানান, দেখবেন ও সাথে সাথে ভেঙে পড়বে, ঠিক আছে। তাল পাতার সেপাই মানে অতিশয় দুর্বল, তাল পাতার সেপাই। আচ্ছা বলুন তো, ক অক্ষর গো মাংস মানে কি? ক অক্ষর গো মাংস, সব জবে কয়টা? সব কিন্তু জবে আসছে। ক অক্ষর গো মাংস মানে কি? মানে অশিক্ষিত ব্যক্তিকে বোঝায়। কিভাবে অশিক্ষিত বোঝায়? কারণ বলুন তো, গরুর মাংসে বানানের প্রথম অক্ষর কি? গ হওয়ার কথা, কিন্তু সে বলছে ক হবে, তার মানে সে অশিক্ষিত বলে তো এই কথা বলছে, তাই না?
আচ্ছা, নিষ্ফল আবেদন, জি আপু ওই একই কথা। অরণ্যে রোদন মানে বৃথা বৃথা আস্ফলন বা বৃথা চেষ্টা বা নিষ্ফল আবেদন, একই কথা। কারণ আপনি ওই বনের মধ্যে নিষ্ফল আবেদন করছেন, কান্না করছেন, কোনো কেউ সাড়া দেবে না। আচ্ছা, আরেকটা কথা, বাগধারা কোন তত্ত্বে আলোচিত হয়? বাগধারা বাক্য তত্ত্বে আলোচিত হয়, তাই না? কিন্তু না, জবের পরীক্ষা যদি আসে বাগধারা কোন তত্ত্বে আলোচিত হয়, অবশ্যই বলবেন বাগধারা হচ্ছে অর্থতত্ত্বে আলোচিত হয়। কেন? কারণ দেখুন, আমরা যে শিখতেছি যে অরণ্যের রোদন মানে কি, অরণ্যে কান্না করা হওয়ার কথা, কিন্তু না, এর মানে হচ্ছে নিষ্ফল আবেদন বোঝাচ্ছে। তার মানে কি, অর্থ অন্যটা দিচ্ছে। তার মানে এটাই হচ্ছে বাগধারার একটা বিশেষ অর্থ রয়েছে, এজন্য এটা অর্থতত্ত্বে আলোচিত হয়। তাহলে আমরা বলতে পারি বাগধারা কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে আলোচিত হয়। বাগধারা অর্থ, তবে অপশনে যদি না পান, অপশনে না থাকলে তখন আপনারা কি দিবেন? তখন আপনারা বাক্যতত্ত্ব আনসার করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? বাগধারা সাধারণত অর্থতত্ত্বে আলোচিত হয়। যদি অপশনে অর্থতত্ত্ব না পান তাহলে বাক্যতত্ত্ব আনসার করবেন। কিন্তু অপশনে যদি অর্থতত্ত্বও থাকে আবার বাক্যতত্ত্বও থাকে, তাহলে কোনটা আনসার করবেন? তাহলে অবশ্যই আপনাকে অর্থতত্ত্ব আনসার করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কি এনার্জি আছে? সবাই কমেন্ট করে জানান তো, আপনাদের এনার্জি থাকলে আরো পড়াবো আমরা। ঢাক গুড়গুড় মানে কি? ঢাক গুড়গুড়, ঢাক গুড়গুড় মানে লুকোচুরি করা। ঢাক গুড়গুড় করা মানে কি? ঢাক গুড়গুড় করা। ঢাক গুড়গুড় করা মানে হচ্ছে, সরি মানে আমি লিখতে গিয়ে ঢাক ঢাক গুড়গুড় হবে। ঢাক ঢাক গুড়গুড় মানে হচ্ছে লুকোচুরি করা, হ্যাঁ, লুকোচুরি করা। আর বর্ণচোরা মানে কি বলুন তো? আপন বর্ণ লুকায় যে তাকে বলে বর্ণচোরা, তাই না? আচ্ছা, কেতা দুরস্ত মানে কি? ওরে গুরুত্বপূর্ণ রে। কেতা দুরস্ত মানে কি? পরিপাটি। আমি কিন্তু একটু একটু আগেও পড়িয়েছি। তাসের ঘর মানে কি? তাসের ঘর, তাসের ঘর মানে ক্ষণস্থায়ী। তাসের ঘর ক্ষণস্থায়ী। বালির বাঁধ মানে কি? বালির বাঁধও মানেও কিন্তু ক্ষণস্থায়ী। একসাথে বললে মনে থাকবে, বালির বাঁধ। ব্যাপারটা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি কিন্তু জানেন বালির বাঁধ একটা ক্ষণস্থায়ী জিনিস, কারণ বালি দিয়ে বাঁধ তৈরি করে সে বাঁধ টেকে না। একই রকম ভাবে তাসের ঘর, তাসের ঘরে যদি তাস খেলতে থাকে পুলিশেরা হানা দেবে, তাসের ঘরে কিন্তু যারা তাস খেলে তারা কিন্তু দীর্ঘ সময় তাসের ঘরে থাকে না, কারণ ওখানে থাকা বিপজ্জনক, যখন তখন পুলিশে হামলা করতে পারে, ঠিক আছে? যে কারণে তাসের ঘর হচ্ছে ক্ষণস্থায়ী, মানে এভাবে মনে রাখতে পারেন, তাসের ঘর। নাতি দীর্ঘ মানে কি বলুন তো? নাতি দীর্ঘ মানে অতি দীর্ঘ নয়। নাতি দীর্ঘ বাগধারার অর্থ হচ্ছে অতি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ। নাতি দীর্ঘ মানে হচ্ছে অতি দীর্ঘ নয়। নাতি মানে কি? নাতি মানে নইও, মানে না বোধক বোঝাচ্ছে। দীর্ঘ নয় মানে অতি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ। কাক নিদ্রা মানে কি? কাক নিদ্রা, কাক নিদ্রা মানে কি? যদি কেউ কাক নিদ্রা যায়, যদি কেউ, আমি আগে একটা কথা লিখি, যদি, লিখেন না কিন্তু, যদি কেউ কাক নিদ্রায় যায় তবে সে ঘরে চুরি হওয়া অসম্ভব। তবে সে ঘরে কি? চুরি হওয়া অসম্ভব। কেন? এ কথা কেন লিখলাম? কারণ কাক নিদ্রা মানে হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। কাক নিদ্রা মানে অগভীর সতর্ক নিদ্রা। যারা বয়স্ক ব্যক্তি, যারা ঘাটের মরা, হুম, ঘাটের মরা মানে কি? অতিশয় বৃদ্ধ ব্যক্তি, তারা কিন্তু অত সহজে ঘুমায় না। আল্লাহ, আমরা তো সবাইকে একসময় বৃদ্ধ হতে হবে, একদম ঘাটের মরা হয়ে যাব, তখন কথা বলতে পারবো না, দাঁতগুলো পড়ে যাবে যদি বেঁচে থাকি। তারপরে ঘাটের মরা, আমাদেরকে কেউ গুরুত্ব দেবে না। এখন সবাই গুরুত্ব দিচ্ছে আপনাকে আমাকে। তখন দেখেন একটা অতিশয় বৃদ্ধ থুরথুরে বুড়ি বা থুরথুরে বৃদ্ধ যারা, ওই বৃদ্ধদের সাথে কথা বলতে বোরিং লাগে, কারণ তারা ভালো করে কথা বলতে পারে না, তাদের দাঁত নেই, তারা কিভাবে কথা বলে?
এ নাতি একটু শুনে যেত, মানে এইভাবে কথা বলে, এই নাতি একটু শুনে যেত। তো এই যে তারা বলে আমাদের বিরক্ত লাগে। তো একসময় কিন্তু আমরাও হচ্ছে বয়স্ক হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, তখন আমাদেরকেও, আমরা তখন যখন বলবো রান্নাটি শূন্য যাত, তখন দেখবেন কেউ আমাদের পাশে নাই, আমাদেরকে তখন একা একাই থাকতে হবে। তো ভাগ্যিস আমরা মোবাইল টিপা শিখছি, তখন আমরা মোবাইলে বৃদ্ধ বৃদ্ধা, বা আপনারা যখন বৃদ্ধ হয়ে যাবেন, যেমন ওই যে আমাদের এই যে ঋতু বর্মন আপু বৃদ্ধ হয়ে যাবে, আমি বৃদ্ধ যদি হয়ে যাই, ঋতু বর্মন আপুকে মেসেজ করব যে ঋতু আপু আমি বৃদ্ধ হয়ে গেছি, আপনি কি বৃদ্ধ হয়েছেন? ঠিক আছে, ওই সময় তো আসলে বৃদ্ধদের সাথে বৃদ্ধরাই গল্প করবে, তাছাড়া কেউ গল্প করবে না। এখন তো অনেকেই গল্প করার আছে, তাই না? একসময় আমাদের সবাইকে মারা যেতে হবে, এটা ভাবতে অবাক লাগে, তাই না? তাহলে আট প্রহর মানে বুঝতে পারছেন তো? আট প্রহর মানে কি? সারা দিন রাত। আট প্রহর মানে কি? সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত সবকিছু মিলে আট প্রহর, মানে 3 ঘন্টায়, সরি মানে 3 ঘন্টায় কি এক প্রহর বোঝায়, ওই টাইপের। তাহলে 3 8 24 আচ্ছা, এরপরে বলতো দহরম মহরম মানে কি? ওরে বাবারে, এর সাথে ওর তো ভালোই। দহরম মহরম মানে কি? দহরম মহরম মানে খুবই গলায় গলায় সম্পর্ক বোঝায়, তাই না? দহরম মহরম, দহরম মহরম মানে গলায় গলায় সম্পর্ক। উজানের কই মানে কি? হাইরি গুরুত্বপূর্ণ। উজানের কই মানে সহজলভ্য। উজানের কই মানে কি? উজানের কই বাগধারা অর্থ হচ্ছে সহজলভ্য। সহজলভ্য। ব্যাপারটা হচ্ছে উজানে মানে উল্টা দিকে স্রোত যদি আসে, ঠিক আছে, উল্টা দিকে স্রোত সোজার দিকে গেলে তো ভালো, কিন্তু স্রোত যদি উল্টা দিকে আসে, তখন মানে স্রোতের বিপরীত দিকে যদি কোনো মাছ চলাচল করে, স্রোতের বিপরীত দিকে যদি কোনো মাছ চলাচল করে, সেই মাছকে কিন্তু খুব সহজেই ধরে ফেলা যায়। এজন্য উজানের কই মানে হচ্ছে সহজলভ্য। আজকে কই মাছ ভাজি করে, মানে আজকে ভাত খেয়েছি, এত মজা। আমাদের এখানে আবার এই যে এখানে এই যে ঋতু বর্মন আপুকে দেখতে পাচ্ছেন সবাই, মানে দেখেন কমেন্ট করছে। এই ঋতু বর্মন আপুর এলাকায় আছে আমি এই মুহূর্তে। ঋতু আপু হচ্ছে ঋতু আপুদের বিলের যে মানে মাছ আছে, ওই যে কই মাছ, সেই কই মাছ খেলাম, এত স্বাদ, ঠিক আছে, অসাধারণ রকমের স্বাদ। আচ্ছা, হাবিব আপু অনেক হাসছেন দেখছি। আচ্ছা, ওই যে দাঁত হারিয়ে গিয়েছে জন্য হাসছেন, আমাদের যে বৃদ্ধ হয়ে গিয়েছে জন্য। এই হাত ধুয়ে বসুন আপু, হাত ধুয়ে বসুন। বলুন তো হাত ধুয়ে বসা মানে কি? হাত ধুয়ে বসা মানে কি? হাত ধুয়ে বসা মানে, মানে অনেক অর্থ হতে পারে। আশা ত্যাগ করাকে বোঝায়, মানে হাত ধুয়ে বসা। এই হাত ধুয়ে বসুন তো, হ্যাঁ, আশা ত্যাগ করুন, হাত ধুয়ে বসুন। বা দায়িত্ব, কোনো দায়িত্ব জ্ঞান না থাকা, দায়িত্ব না রাখাকে বোঝায় হাত ধুয়ে বসুন। এই হাত ধুয়ে বসুন তো মানে নিশ্চিন্তে, মানে আশা ত্যাগ করে বসে পড়ুন, কোনো আশা করা যাবে না, এই টাইপের। বড়র পীড়িত বালির বাঁধ, বলুন তো এটার অর্থ কি? বড়র পীড়িত বালির বাঁধ মানে ভঙ্গুর, মানে অল্পতে টেকে না যেগুলো, পুরে বালির মতো মানে হচ্ছে ভঙ্গুর। আচ্ছা, পটল তোলা মানে কি? এগুলো আমি লিখতেছি না, কারণ এগুলো আপনারা জানেন। পটল তোলা মানে মারা যাওয়া। রিতু আপু কমেন্ট করেছেন সেই স্বাদ। হ্যাঁ, এত স্বাদ কে? এত স্বাদ কে? মানে এরকম একটা আমি দেখেছিলাম, কোথায় যেন একটা বিজ্ঞাপন দেখেছিলাম। আহ, শুধু সাধু সাজা। আচ্ছা, আই- এবার হচ্ছে, এবার যেটা পটল তোলা মানে মারা যাওয়া, তাই না? আমরা কাঠের ঢেকি মানে অপদার্থ, এগুলো আমরা পড়বো না। উনো পাজরে মানে কি? আমরা কিন্তু পড়েছি, মনে আছে? উনো পাজরে মানে কি? হতভাগ্য, এগুলো হতভাগ্য আমরা পড়েছি। তাসের ঘর ক্ষণস্থায়ী আমরা পড়েছি। এখন দেখেন, যত গুরুত্বপূর্ণ পড়া অধিকাংশ আমরা পড়ে ফেলেছি। মনে হচ্ছে এই আর একটা ক্লাস যদি নিতে পারতাম, তাহলে বাগধারার গুরুত্বপূর্ণ আর কিছুই বাকি থাকতো না। নির্মম মানে কি বলুন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো ভাবনা চিন্তাহীন। বলুন তো খোদার খাসি মানে কি? খোদার খাসি মানে ভাবনা চিন্তাহীন, এটাও পড়িয়ে ফেলেছি আপনাকে। এইবার আপনাকে একটা প্রশ্ন করব, এটা হচ্ছে ফেকলু পার্টি মানে কি? ফেকলু পার্টি, এটা গুরুত্বপূর্ণ। ফেকলু, এটা জবে এসেছে। ফেকলু পার্টি, ফেকলু পার্টি বাগধারার অর্থ কি? মানে যাকে কেউ কোনো দাম দেয় না, কদরহীন লোক, ফেকলু পার্টি। হ্যাঁ, ফাঁকা আওয়াজে কাজ আদায়, বাগধারা মানে কোন বাগধারার অর্থ বলুন তো এরকম?
নিবন্ধনে এসেছে তো এটা আমাকে জানতে হবে। কথায় চিরা ভেজা মানে কি? কথায় যদি চিরা ভেজে তার মানে ফাঁকা আওয়াজে কাজ হয়ে গেল। আর কথায় চিরা ভেজে না যদি বলে তাহলে ওই ফাঁকা আওয়াজে কাজ আদায় হয় না। তাহলে কথায় চিরা ভেজা মানে কি? কথায় চিরা ভিজে যাওয়া মানে হচ্ছে ফাঁকা আওয়াজে কাজ আদায় হয়ে যায়। আচ্ছা, আপনাদের কি এনার্জি আছে? যদি থাকে তাহলে আরো পড়বো। বক দেখানো মানে কি বলুন তো? বক দেখানো, বক। এই সমাজে বক দেখানো মানুষের অভাব নেই। বক দেখানো মানে কি? বক দেখানো, বক দেখানো মানে হচ্ছে মানে অশোভন ভাবে বিদ্রূপ করাকে বোঝায়। বক দেখানো মানে হচ্ছে অশোভন ভাবে বিদ্রূপ করা। বক দেখানো মানে অশোভন ভাবে বিদ্রূপ করা। এই সাক্ষী গোপাল মানে কি? সাক্ষী গোপাল। কেউ সাক্ষী না, সাক্ষী শুধু গোপাল। সাক্ষী গোপাল মানে কি? নিষ্ক্রিয় দর্শক। সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক। বলুন তো নিষ্ক্রিয় মৌল কয়টি? 6টি নিষ্ক্রিয় মৌল রয়েছে, তাই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আচ্ছা, তাহলে সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক, মনে থাকবে। সাক্ষী গোপাল। আচ্ছা বলুন তো পাথরে 5 কিল মানে কি? হাই রে, গুরুত্বপূর্ণ এটা। পাথরে 5 কিল মানে কি? ওই যে পাথরে 5 কিল, পাথরে 1 কিল না 2 কিল না 5 কিল। সুখের সময়, ওই যে সুসময়ের বন্ধুর মতো অনেকটা। পাথরে 5 কিল মানে সুখের সময়। আচ্ছা, একটা কমেন্ট এসেছে যে ভাইয়া বাবুকে খাওয়াবো, আজকের মতো ছুটি দিন। আচ্ছা, আপনারা সবাই যদি ছুটি চান তাহলে আজকের মতো ছুটি দেওয়া যেতেই পারে। তবে আর 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 হচ্ছে কয়টা বাজে এখন? 53 বাজে, হ্যাঁ, আর 7টা মিনিট আমরা পড়ি, মাত্র 7টা মিনিট। পাথরে 5 কিল মানে সুখের সময়, পাথরে 5 কিল। হাতির 5 পা দেখা, হাতির 5 পা দেখা মানে কি? হাতির 5 পা দেখা মানে অহংকার বোধ করা। হাতির 5 পা দেখা মানে অহংকার বোধ করা। হাতির 5 পা দেখা মানে হচ্ছে অহংকার বোধ করা, অহংকার, অহংকার বোধ করা, মনে থাকবে। হাতির 5 পা দেখা মানে অহংকার বোধ করা। ক্লাসের মধ্যে যা পড়াচ্ছি দেখবেন এখান থেকে রিটেনে কমন পেয়ে গিয়েছেন, রিটেনে দেখবেন কমন পেয়ে গিয়েছেন। ভিজা বিড়াল রে, ভিজা বিড়াল মানে কি? অপর ব্যক্তি যারা, ভিজা বিড়াল। ভিজা বিড়াল মানে কপট, কপট ব্যক্তিকে বোঝায়, হ্যাঁ। ভিজা বেড়াল মানে কপট ব্যক্তি, ভিজা বেড়াল মানে কপট ব্যক্তি। আক্কেল সেলামি দিয়ে বিদায় করে দাও, আক্কেল সেলামি মানে কি বলুন তো? আক্কেল সেলামি মানে কি? নির্বুদ্ধিতার দণ্ড, মানে যারা বোকাশোকা ব্যক্তি, তারা ওই ভুলভাল কাজ করে শাস্তি পায়, সেটাকে বোঝায় আক্কেল সেলামি। মানে হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড, নির্বুদ্ধিতার দণ্ড মানে নির্বুদ্ধি হওয়ার কারণে বা বুদ্ধিহীন হওয়ার কারণে যে যদি সে শাস্তি প্রাপ্ত হয়, এরকম বোঝায়। ঠিক আছে। এত উড়নচণ্ডী হলে চলবে? হাই হাই হাই, উড়নচণ্ডী মানে কি? উড়নচণ্ডী মানে অমিত ব্যয়ী, মানে হ্যাঁ, যে বেশি খরচ করে। উড়নচণ্ডী, উড়নচণ্ডী মানে কি? উড়নচণ্ডী মানে অমিত ব্যয়ী, অমিত ব্যয়ী মানে যে মিত ব্যয় মানে কি? যে পরিমাণ মতো ব্যয় করে। আর অমিত ব্যয় মানে বেশি পরিমাণ ব্যয় করে, অমিত ব্যয়।
এই কথা শুনিয়া আমার আকাশ ভেঙে পড়লো, আকাশ, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আকাশ ভেঙে পড়া মানে হঠাৎ বিপদে পড়া, তাই না? এই কান ভারী করুন তো। কান ভারী করা মানে কি বলুন তো? যারা কান ভারী করে মানে যারা কুপরামর্শ দেয় তারা কিন্তু খুব খারাপ হয়ে থাকে। কান ভারী করা মানে কি? কুপরামর্শ দেয়া। মনে থাকবে? কান ভারী করা মানে কুপরামর্শ দেয়া। কুপরামর্শ দেয়া। আপনারা যে ক্লাসটা করছেন আজকে, ক্লাসটা অবশ্যই নোট করে আমাদের এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? আমি চেক দিব। এই হাত টানের অভ্যাস আছে কার? হাত টান মানে কি? মানে চুরির অভ্যাস। হাত টানের অভ্যাস থাকা মানে কি? চুরির অভ্যাস থাকা। অপর দালালি মানে কি বলুন তো? অপর দালালি। ফপর দালালি খুব বিরক্ত, আমার খুব বিরক্ত লাগে যারা ফপর দালালি করে। ফপর দালালি মানে হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি করা। ফপর দালালি করা মানে কি? গায়ে পড়ে মাতব্বরি করাকে বোঝায়। আর ৩ মিনিট পড়াবো, সমস্যা নেই। লক্কা পায়রা মানে কি বলুন তো? লক্কা পায়রা মানে হচ্ছে ফুলবাবুকে বোঝায়। লক্কা পায়রা মানে ফুলবাবু। লক্কা পায়রা। নাটের গুরু। নাটের গুরু মানে কি? গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। নাটের গুরু মানে হচ্ছে মূল নায়ক, ঠিক আছে? নাটের গুরু মানে মানে নাটের গুরু যেটা মূল নায়ককে বোঝায়। দুকান কাটা মানে কি? দুকান কাটা গেছে মানে কি? দুকান কাটা, দুই কান কাটা মানে বেহায়াকে বোঝায়, ঠিক আছে? আগ্রুম বাকরুম ঘোড়াদুম সাজে ঢাক ঢোর, এরকম বলি না আমরা? আগ্রুম বাগরুম মানে কি? আগ্রুম বাগরুম মানে কোনো যার কোনো অর্থ নাই, অর্থহীন কথাকে বলে আগ্রুম বাগরুম। অর্থহীন কথাকে কি বলে? আগ্রুম বাগরুম বলে। অর্থহীন কথাকে আগ্রুম বাগরুম বলে, ঠিক আছে? আচ্ছা বলুন তো, তেলও কম ভাজাও মুচমুচে, মানে মচমচে ভাজা। তেলও কম লাগে ভাজাও হয় মচমচে। এই বাগধারার মানে এটা কি অর্থ দিচ্ছে এটা? মানে অল্প উপকরণে ভালো ব্যবস্থাকে বোঝায়। তেল কম দিয়ে যদি মচমচে ভাজা হয় তাহলে তো কি অল্প উপকরণে ভালো ব্যবস্থাকে বোঝায়। এই ব্যাপারটা কি কানে তুলতে হবে, কিন্তু যা পড়াচ্ছি কানে তুলতে হবে। কানে তোলা মানে কি? কোনো কথাকে উত্থাপন করাকে বোঝায়। এই যে আপনার নোট তৈরি করবেন, এই ব্যাপারটা কিন্তু কানে তুলতে হবে। কানে তোলা মানে কি? কানে তোলা মানে কোনো কথা উত্থাপন করাকে বোঝায়। ঝোলের লাউ অম্বলের কদু মানে কি? ঝোলের লাউ অম্বলের কদু মানে সব পক্ষের মন জুগিয়ে চলতে হবে। যেটা আমরা সাধারণত করে থাকি, সব পক্ষের মন জুগিয়ে চলাকে বোঝায়, ঠিক আছে? আরো অনেক আমরা পড়তে পারতাম কিন্তু সময় হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আজকে ক্লাসটা কেমন লেগেছে? যতটুকু পড়িয়েছি আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাই। আপনাদের কমেন্ট বক্স দেখবো, দেখে আমি ক্লাসটা এখানেই শেষ করব। উম্মে হাবিবা আপু কমেন্ট করেছেন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হ্যাঁ, এগুলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর ঋতু আপুর কমেন্ট আমার বারবার চোখে পড়ছে। সেই স্বাদ তো, এত স্বাদ কে? আচ্ছা, আহ, আজকে ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। মনির আক্তার আপু, তারপর হচ্ছে ঋতু আপু। ঋতু আপু কমেন্ট করেছেন অনেক মজার ক্লাস ছিল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।